হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকে তোমাদের যে টপিকটা যেটা আমাদের কন্টিনিউ হচ্ছিল, যে সিরিজটা যেখানে আমরা প্রিলির এবং তার সাথে সাথে মেন্সের সমস্ত রকমের সিরিজ কিন্তু আমরা নিয়ে এসেছি, যেখানে এক একটা টপিক ধরে ধরে তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে। বেশিরভাগটাই আমার লক্ষ্মীকান্ত থেকে নেওয়া, কিন্তু যেই জিনিসগুলো আমার একটুখানি মনে হয়েছে যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে সেইগুলো এইখানে রয়েছে। এই জন্য তোমাদেরকে কোনো অসুবিধে নেই, তোমরা পরবর্তীকালে লক্ষ্মীকান্তকে কনসাল্ট করেই কিন্তু ভিডিওটা বুঝে নেওয়ার পরে আবার লক্ষ্মীকান্তটা কিন্তু পড়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধে তোমাদের হবে না। তাহলে আমাদের যে আজকের লেকচার সিরিজ, সেইখানে আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, এইটা একটুখানি ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেখানে আমরা মূলত আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা আগেকার যে ক্লাসগুলো সেইখানে আমরা প্রিয়াম্বল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে প্রিয়াম্বলকের কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে এবং প্রিয়াম্বলটা কেন এতটা প্রস্তাবনাকে জোর দেওয়া হচ্ছে কনস্টিটিউশনের মাধ্যমে। তো আজকে আমরা সেই যে কনস্টিটিউশনের যে ইম্পর্টেন্ট যে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কতগুলো ফিচার্স রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের এই যে সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমরা বলতে পারো। তাহলে আজকে আমরা একদম ডাইরেক্টলি ঢুকে যাচ্ছি আলোচনার মধ্যে। তাহলে আমরা একটু একটু করে ফিচার্সগুলোকে বুঝবো এবং ভালো করে বুঝবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যাকে বলা হয় একটি রিটেন এবং লার্জেস্ট এবং ভাস্ট একটি কনস্টিটিউশন, তার কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে এবং কেন ইন্ডিয়ান কনস্টিটিউশন বাকি যে দেশের যে সংবিধান রয়েছে আলাদাটা কোথায় আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আমি বারবারই বলে থাকি, এটা কিন্তু একটা ইউনিক, এবং ইউনিক শুধু তার ফিচার্সেই না, তার যে কন্টেন্ট রয়েছে, তার যে স্পিরিট রয়েছে, সেইখানেও কিন্তু সেটা অনেকভাবেই অন্য কান্ট্রির থেকে ডিফারেন্ট। যদি তোমরা ওয়েস্টার্ন কতগুলো কান্ট্রি নাও, তাহলে এই ওয়েস্টার্ন কান্ট্রি নিলে তোমরা কিন্তু যেটা দেখতে পারবে সেটা হচ্ছে সেইখানেও কিন্তু সংবিধান রয়েছে, কিন্তু সেইখানে সংবিধান কিন্তু এতটা ভাস্ট না, বা এতটা সংবিধান কিন্তু ডিফাইন করা নেই। আমাদের সব কিছুই কিন্তু সংবিধানে রয়েছে, সেটিকে ডিফাইন করা রয়েছে, তার একটা আলাদা স্কোপ রয়েছে, এবং বিভিন্নভাবে আমরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, পার্লামেন্টের লয়ের দ্বারা এই সংবিধানে কিছু ডিলিট করেছি, কিছু আমরা অ্যাডিশন করেছি। তাহলে দেখো, এইটা অলমোস্ট কিন্তু প্রত্যেকটা দেশ থেকে যে বেস্ট ফিচার্সগুলো সেইগুলো কিন্তু বড় করা হয়েছে। তোমরা আজকে যদি দেখো যে আমাদের কনস্টিটিউশনের অনেক কিছুই কিন্তু 1935 গভর্নমেন্ট অ্যাক্ট থেকে ইনফ্লুয়েন্সড। তোমরা যদি দেখো যে আমাদের যে পার্লামেন্টারি ফিচার্সগুলো, সেইটা কিন্তু আবার ইউকে থেকে অনেকটা ইনফ্লুয়েন্সড। আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা যে জুডিশিয়ালের কিছু কিছু ব্যবস্থা, সেইগুলো কিন্তু ইউএসএ থেকে ইনফ্লুয়েন্সড। আমাদের যে ডিপিএসপি রয়েছে সেটা কিন্তু আইরিশ কনস্টিটিউশন থেকে ইনফ্লুয়েন্সড। এরকম করেই বাকি যে সংবিধানগুলো রয়েছে বাকি কান্ট্রি, সেটা অস্ট্রেলিয়া হোক না কেন, রাশিয়ান হোক না কেন, ফ্রেঞ্চ হোক না কেন, জাপানিজ হোক না কেন, এই জায়গা থেকেও কিন্তু ইনফ্লুয়েন্সড। এই জন্যই কিন্তু বলা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা ব্যাগ অফ বরোয়িংস, যেখানে আমরা বেস্ট ফিচার্সগুলোকে বড় করে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বেস্ট অফ দ্য বেস্ট কিন্তু বানাতে চেয়েছি। এবং আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যেটা অরিজিনাল অ্যাডপশন, সেটা কিন্তু 1949-এই কিন্তু আমাদের এই অ্যাডপশন হয়ে গেছিল, এবং অ্যাডপশনের মধ্যে দিয়ে আমরা অনেক আর্টিকেলস, অনেক শিডিউল, অনেক পার্ট কিন্তু রেখেছি। কিন্তু পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অনেক আর্টিকেলসকে অ্যাড করেছি, কিছু জিনিস আছে যেইগুলোকে ডিলিট করেছি, আমরা পার্ট কিছু বাড়িয়েছি, আমরা শিডিউলস কিন্তু কিছু বাড়িয়েছি। এরকম অনেক অ্যামেন্ডমেন্ট থাকলেও যে অ্যামেন্ডমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো তোমরা দেখে নাও, যে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd, যেটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন আমরা বলে থাকি,
44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে এফেক্ট, যে আঁচ, তার কারণ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনেকটাই কিন্তু আমাদের ইমার্জেন্সি থেকে ইনফ্লুয়েন্সড, যেখানে অনেকভাবেই সরকারের পাওয়ারটাকে কিন্তু আরবিটারিলি বাড়ানো হয়েছিল। এই 42nd আঁচকে কমানোর জন্য কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করা হয়। তার সাথে সাথে দেখো 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পঞ্চায়েতি রাজ সিস্টেমকে আমাদের সংবিধানে অ্যাড করে। 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা মিউনিসিপ্যালিটিকে অ্যাড করে। 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু আমাদের 101th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে। তাহলে জাস্ট এমনি আমি তোমাদেরকে জাস্ট একটা আউটলাইন দিলাম যে আমাদের অরিজিনাল ফিচার্স থাকলেও এমন কিন্তু না যে আমরা অরিজিনাল ফিচারটাকেই সংবিধানে রেখে দিয়েছি। দেয়ার আর নিউমারাস আর্টিকেলস যেটা অ্যাড করা হয়, শিডিউলস অ্যাড করা হয়েছে, এবং তার সাথে সাথে পার্টও কিন্তু অ্যাড করা হয়। আচ্ছা, এই যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাকে আমরা বলছি মিনি কনস্টিটিউশন। তার কারণ অনেক ফিচার্স, অনেক কিছু কিন্তু আমরা এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করেছি, যেটা তোমরা বুঝতেই পারছো, সেটা ডিপিএসপির ক্ষেত্রে হোক না কেন, কিছু কিছু আইটেমসের ক্ষেত্রে হোক না কেন, ফান্ডামেন্টাল ডিউটির ক্ষেত্রে হোক না কেন, অনেক কিছু আইটেমস কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। এই জন্য এটাকে মিনি কনস্টিটিউশন কিন্তু বলা হয়। এবার দেখো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কেস এখানে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কেসটার নাম কেশবানন্দা ভারতী কেস। এই যে আমি বারবার তোমাদেরকে একটা কথা বলছি যে অনেক অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু চেঞ্জেস করেছি, আমরা অনেক কিছু অ্যাডিশন করেছি, অনেক কিছু সাবস্ট্রাকশন করেছি, কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে পার্লামেন্ট যেন তেন প্রকারে কিন্তু ল পাস করতে পারে না, যেন তেন প্রকারে সে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারে না। এরকমই একটা উল্লেখযোগ্য কেস হচ্ছে কেশবানন্দা ভারতী কেস, যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে পার্লামেন্ট অবশ্যই অ্যামেন্ড করতে পারে, পার্লামেন্ট অবশ্যই কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, কিন্তু কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটাকে কিন্তু পাল্টানো যাবে না, সেটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না। এবার দেখো, এইখানে তোমরা বলবে কি স্যার বেসিক স্ট্রাকচারটা কি জিনিস? এই বেসিক স্ট্রাকচারটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিফাইন করেনি। সুপ্রিম কোর্টের কাছে যেরকম কেসেস আসবে, সুপ্রিম কোর্ট কেসটাকে শুনে ডিসাইড করবে যে সেটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে কিনা। যদি কোনো জিনিস বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে এবং পার্লামেন্ট যদি ওইটাকে অ্যামেন্ড করে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট ওই লটাকে করে দিতে পারে নাল অ্যান্ড ভয়েড বা ক্যান্সেল। একটা কেস বলি, তাহলে তোমাদের হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে। কেসটার নাম মিনার্ভা মিলস কেস। মিনার্ভা মিলস কেস, এই কেসে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে জুডিশিয়াল রিভিউ মানে কি? জুডিশিয়াল রিভিউ মানে এই যে সুপ্রিম কোর্টের বা জুডিশিয়ারির পাওয়ারটা রয়েছে যে পার্লামেন্টের ল সাংবিধানিক না অসাংবিধানিক এটাকে বিচার করা, এটাকে পুনরায় দেখা, এটার নাম হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউটা কিন্তু বেসিক স্ট্রাকচারের একটা অংশ। তার মানে পার্লামেন্ট আজকে জুডিশিয়াল রিভিউতে কিন্তু কোনো রকম অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, তার কারণ এটা কিন্তু একটা বেসিক স্ট্রাকচারের পার্ট। আবার তোমরা দেখো আরেকটা কেস, এসআর বোমাই। আচ্ছা, এসআর বোমাইতে দেখো সুপ্রিম কোর্ট কি বলছে। এসআর বোমাইতে সুপ্রিম কোর্ট দুটো কথা বলল। প্রথমটা কি বলল? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটাও কিন্তু একটা বেসিক স্ট্রাকচারের পার্ট। আজকে পার্লামেন্ট এই সেকুলার যে ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিয়ার, এটা কিন্তু পাল্টাতে পারে না। তার সাথে সাথে সুপ্রিম কোর্ট কিন্তু এইটাও বলছে আর্টিকেল 356, যেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, এই স্টেট এমার্জেন্সি কিন্তু কারোর পার্সোনাল ডিসক্রিমিনেশন না।
যখন রাষ্ট্রে আপৎকালীন পরিস্থিতি আসবে বা যখন গভর্নর একটি রিপোর্ট দিচ্ছে যে রাষ্ট্র সংবিধান অনুযায়ী চলছে না, তখনই কিন্তু একমাত্র স্টেট এমার্জেন্সি লাগানো যাবে। যদি অন্য কোনো কারণে বা পার্সোনাল কোনো গ্রাজ বার করার জন্য এটা লাগা হয়, তাহলে কিন্তু কোর্ট স্টেট এমার্জেন্সির ওপরেও নিষেধাজ্ঞা লাগাতে পারে। তাহলে এই হচ্ছে কিন্তু বেসিক স্ট্রাকচার। কোর্ট ইচ্ছে করেই কিন্তু এটাকে ডিফাইন করেনি, কোর্ট কেসের মেরিট হিসেবে এটা নির্ধারণ করবে যে কোনটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে, কোনটা না। এবারে আমি চলে আসছি মেন যে ফিচার্সগুলো আমাদের সংবিধানে রয়েছে। তাহলে বুঝতেই পারছো, প্রথম যে ফিচারটা রয়েছে এটা একটা লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। লেন্দিয়েস্ট তার মানে সব থেকে দীর্ঘায়ু কিন্তু একটা সংবিধান। আমাদের সংবিধান রিটেন লাইক দ্য আমেরিকান কনস্টিটিউশন, কিন্তু মাথায় রাখতে হবে আমেরিকান কনস্টিটিউশনে প্রথম 10খানাই কিন্তু শুধু অ্যামেন্ডমেন্ট হয়েছিল, আর কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়নি। এবং অর আনরিটেন লাইক দ্য ব্রিটিশ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশন রিটেন হয় এবং আনরিটেন হয়। রিটেন হলে সেটা আমেরিকার মতন, আনরিটেন হলে সেটা কিন্তু ব্রিটিশের মতো। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার্ল্ডের সব থেকে লেন্থিয়েস্ট, সেটা লিখিত, সেটা কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে বৃহৎ, সবকিছুই কিন্তু এক্সপ্লেন করা রয়েছে, এলাবোরেট, সবকিছুই বিভিন্নভাবে আলোচনা করা রয়েছে এবং ডিটেলে কিন্তু আলোচনা করা রয়েছে। একটা জিনিস বলি যে ব্রিটিশ অধীনে থাকার সময় আমাদের বিভিন্ন সময়ে এমন ফান্ডামেন্টাল রাইটস যেগুলো খুব বেসিক ফ্রিডম, খুব বেসিক লিবার্টি কিন্তু খর্ব করা হয়েছে। এর জন্যে যাতে রাজ্য যেন তেন প্রকারে কারোর রাইটস, কারোর লিবার্টিস, ফ্রিডমস না কেড়ে নিতে পারে, এজন্য কিন্তু পুরোপুরি আমাদের একটা ডিটেইল ডকুমেন্ট দেয়া হয়েছে। যখন সংবিধান গৃহীত হয় তখন কিন্তু আমাদের একটি প্রিয়াম্বল ছিল, 395টা আর্টিকেল ছিল, যেটা ডিভাইড করা হয়েছে 22 পার্টে এবং 8টা শিডিউলে। এখন যদি তোমরা দেখো 2019-এ 470টা আর্টিকেল রয়েছে, আমাদের 25টা পার্ট রয়েছে এবং কিন্তু 12টা শিডিউল রয়েছে। যদি তোমরা কোনো বই খোলো তাহলে দেখবে যে বইয়ের প্রথমে কিন্তু লেখা থাকে চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক্যালি বলা হচ্ছে পার্ট। এই পার্টের মধ্যে কিন্তু রয়েছে আর্টিকেলস, এক্সট্রা ইনফরমেশন যেইগুলো পার্টেও নেই, আর্টিকেলও নেই, সেইগুলো কিন্তু রয়েছে আমাদের শিডিউলসে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে। বৃহৎ একটা কিন্তু আমাদের সংবিধান। 4টে কারণ এই সংবিধানকে এত বৃহৎ করার জন্য। কি কি কারণ? প্রথমেই হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, যে আমাদের কান্ট্রির এতটা ভাস্টনেস। বুঝতেই পারছো যে যখন পাকিস্তান বাংলাদেশ হয়নি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তখনই বুঝতে পারছো যে কত বড়। আর এখনো কিন্তু ইন্ডিয়া স্ট্রেচ ফ্রম কাশ্মীর টু কন্যাকুমারী। কিন্তু তাহলে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, আমাদের যে ভাস্টনেস এবং ডাইভার্সিটি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন কাস্ট, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রিজিয়ন, তাহলে এমন একটা সংবিধান আমাকে তৈরি করতে হবে যাতে সব লোকরা এই সংবিধানে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে, সমস্ত ধরনের লোক যাতে সংবিধানে নিজেদেরকে ইনক্লুড করতে পারে। এই জন্য কিন্তু এতটা ভাস্ট আমাদের সংবিধান। হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, তার কারণ আমাদের সংবিধান অনেক অর্থেই 1935 গভর্নমেন্ট অ্যাক্ট থেকে ইনফ্লুয়েন্সড, যেটা কিন্তু একটা রেসপন্সিবল গভর্নমেন্ট, একটা ফেডারেল স্ট্রাকচার গড়তে কিন্তু সাহায্য করেছে। এবং 1935-এর অ্যাক্টের অনেক ফিচার্স কিন্তু এখনো আমরা ইন্ডিয়াতে আনি। এই জন্য এই হিস্টোরিক্যাল ফ্যাক্টরটাও কিন্তু ইম্পর্টেন্ট এত বাল্কি হওয়ার জন্য। এবং দেখো, আমাদের কিন্তু একটাই সিঙ্গেল কনস্টিটিউশন। ইউনাইটেড স্টেটসের মতো কিন্তু রাজ্যগুলোর কাছে পাওয়ার নেই, তারা নিজের আলাদা কনস্টিটিউশন ড্র করতে পারে। আমাদের কিন্তু একটাই লিখিত সংবিধান, যেটা রাজ্য এবং কেন্দ্র দুজনকেই কিন্তু মেনে চলতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় এটা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অনেক ডিবেট হয়।
আমাদের তো আর পাকিস্তানের মতন সিচুয়েশন না যে মোহাম্মদ আলী চিন্নাই সর্বসর্বা, যে সেই ডিসাইড করছে কি হবে কি না হবে, বাট আমাদের একটা ডিবেটের মাধ্যম রয়েছে, একটা ডিসকাশন ডায়ালেকটিক্স রয়েছে, যার মাধ্যমে আমরা ডিসাইড করেছি যে ভারতের কোনো রাষ্ট্রীয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে না, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। আমরা ডিসাইড করেছি যে আমরা কাস্ট রিজার্ভেশনের মাধ্যমে, ক্লাস রিজার্ভেশনের মাধ্যমে আমরা ব্যাকওয়ার্ড সেকশনকে আগে আনবো। আমরা ডিসাইড করেছি এইখানে অপরচুনিটির সাথে সাথে ইকুয়ালিটি, সমতার সাথে সাথে ন্যায় প্রদানও করতে হবে। তাহলে আজকে তোমরা যত কিছু দেখছো সেটা কিন্তু ডিসকাশন ডিবেটের মাধ্যমে হয়েছে, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হয়, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু ভর্তি লয়ার্স এবং অ্যাডভোকেটসরা ছিল। গান্ধী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার না হলেও লার্জলি ডমিনেটেড ছিল কিন্তু লিগাল যারা লোকেরা, এই জন্যই তারা ডিসকাশন ডিবেটের মাধ্যমে অনেক কিছুকে অ্যাড করে, অনেক কিছুকে তাদের মনে হয় যে ডিসকাশন ডিবেট করে যে না এই জিনিসটাও অ্যাড করা উচিত, এই জন্যই কিন্তু এতটা লেন্দিয়েস্ট হয়ে গেছে আমাদের সংবিধান। এবারে আসছি আমি 2 নম্বর পয়েন্টে, খুবই সোজা পয়েন্ট, ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। একটা বলে না যে বেস্ট অফ দ্য বেস্ট হতে গেলে তোমাকে বেস্টের যে বেস্ট থেকে যে জিনিসটা সব থেকে মনে হচ্ছে আমার এটা একদম ঠিক, সেই জিনিসগুলোকে নিতে হবে। ইন্ডিয়া কিন্তু তাই করেছে। ইন্ডিয়া অনেক জিনিস নিজস্ব তৈরি করেছে, অনেক জিনিস ইন্ডিয়া এরকমও দেখেছে যে আমরা সেটা কিন্তু অন্য দেশে আরো ভালো রয়েছে, অন্য দেশে আরো ভালো ডিফাইন করা রয়েছে। আমরা কিন্তু একবারও বলি না দিস হ্যাজ বিন অল অ্যান্ড অল আউট আমরা নিজে তৈরি করেছি, বাট আমরা অন্য দেশের যে জিনিসগুলো আমাদের সংবিধানে মনে হয়েছে অ্যাড করা উচিত, সেইগুলো কিন্তু আমাদের সংবিধান যারা মেকার তারা কিন্তু অ্যাড করেছে। প্রথমেই বললাম যে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে তো অ্যাড অনেক কিছুই আছে, তার সাথে সাথে যে আদার কান্ট্রিজ রয়েছে, আদার কান্ট্রিজ থেকেও অনেক কিছু কিন্তু আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছে। এই জন্যই ডক্টর আম্বেদকর এই কনস্টিটিউশনের যে ধারণা, এটাকে বলেছেন র্যানস্যাকিং অল দ্য নোন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। র্যানস্যাকিং মানে সমস্ত জিনিসকে বাছাই করে আমাদের সংবিধানে সেটাকে কিন্তু অ্যাড করা হয়েছে। এবং তোমরা যদি দেখো যে আমাদের যে স্ট্রাকচারাল পার্ট মানে দেখো একটা যখন বাড়ি হয় তার তো পিলার হয়, স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারটা আমরা কিন্তু আগেই পেয়ে গেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ, যেখানে ফেডারেল ক্যারেক্টার কেমন হবে, রাজ্য সেন্টারের মধ্যে ডিভিশন কি করে হবে, আমাদের আরো সুপ্রিম ফেডারেল কোর্ট থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, এইগুলো কিন্তু সবই মোটামুটি আমরা 1935 থেকে ড্র করেছি, বা অনেক কিছুই কিন্তু এখনো আমাদের প্রায় মেজরটাই কিন্তু এখনো আমাদের সংবিধানে রয়েছে। স্ট্রাকচারাল পার্টটা কিন্তু আমরা 1935 থেকে নিয়েছি। এবং এই যে ফিলোসফিক্যাল যে পার্টগুলো আছে, যেরকম ফান্ডামেন্টাল রাইটস হোক না কেন, ডিপিএসপি হোক না কেন, ডিউটিস হোক না কেন, এইগুলো কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছি। যেরকম ফান্ডামেন্টাল রাইটস আমরা আমেরিকা থেকে নিই, ডাইরেক্টিভ প্রিন্সিপাল আমরা আইরিশ বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিই। ঠিক আছে, এবারে আসছি খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। মানেটা কিন্তু ভালো করে বুঝবে আগে। ফ্লেক্সিবিলিটি মানে যেই জিনিসটা আমি খুব সহজেই চেঞ্জ করতে পারি সেটাকে বলে ফ্লেক্সিবল। যেই জিনিস আমি খুব সহজে পাল্টাতে পারি সেটাকে বলে ফ্লেক্সিবল। রিজিডিটি মানে যেই জিনিসটা চেঞ্জ করা এতটা সহজ না, যেটা খুব দৃঢ়, যেটাকে চেঞ্জ করতে গেলে অনেক প্রক্রিয়া প্রসিডিওর ফলো করতে হয়, সেইটাকে কিন্তু বলছে রিজিডিটি। তাহলে দেখো রিজিডিটি কি বলছে, এই যে রিজিডিটির পার্টটা আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সেটা বোথ রিজিড এবং তার সাথে সাথে ফ্লেক্সিবল। রিজিড মানে কি, রিজিড মানে কিন্তু স্পেশাল প্রসিডিওর লাগে সংবিধানকে পাল্টানোর জন্য বা অ্যামেন্ডমেন্ট করার জন্য। একটা এক্সাম্পল হতে পারে আমেরিকান কনস্টিটিউশন। আবার ফ্লেক্সিবল মানে যখন আমরা সহজেই অ্যামেন্ডমেন্ট করতে পারি একটি অর্ডিনারি লয়ের দ্বারা, তখন কিন্তু আর বিশেষ কোনো প্রয়োজন হয় না সংবিধানকে পাল্টানোর জন্য। এটা এক্সাম্পল হতে পারে একটা ব্রিটিশ সংবিধান, ব্রিটিশ কনস্টিটিউশন।
এবার আমরা আসছি যে আমাদের ইন্ডিয়া রিজিডও না, ফ্লেক্সিবলও না, সিনথেসিস অফ বোথ। আমি যখনই বলবো আর্টিকেল 368, তোমরা হয়তো অনেকেই জানো আর্টিকেল 368 মানে অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর ডেসক্রাইব করছে। অ্যামেন্ডমেন্টের যে প্রসিডিওর সেটা ডেসক্রাইব করছে আর্টিকেল 368। এই আর্টিকেল 368 দুটো ভাবে অ্যামেন্ড করা যায় এবং এটা কিন্তু রিজিড। রিজিড মানে এটা পাল্টানো খুব একটা সহজ না। তাহলে আমরা দেখে নেব যে রিজিড ফিচার্স কি রয়েছে। রিজিড মানে এমন ফিচার যেখানে সংবিধান পাল্টানো কিন্তু খুব একটা সহজ না, খুবই প্রসিডিওর, একটা প্রসিডিওর রয়েছে যার মাধ্যমেই কিন্তু আমি সংবিধান পাল্টাতে পারবো। এই প্রসিডিওরের কথা বলা রয়েছে কোথায়? আর্টিকেল 368। তাহলে দেখে নেব প্রথম প্রসিডিওরটা কি। আচ্ছা, সংবিধানের কিছু জিনিস চেঞ্জ করতে গেলে আমার কি চাই? স্পেশাল মেজরিটি চাই, স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। স্পেশাল মেজরিটি মানে কি? স্পেশাল মেজরিটি মানে 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার অফ ইচ হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, তার সাথে সাথে অ্যান্ড এ মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। তার মানে হচ্ছে যে টোটাল যত মেম্বারশিপ রয়েছে পার্লামেন্টের, সেই টোটাল মেম্বারশিপের অর্ধেক এবং অ্যান্ড 2/3 মেম্বার, 2/3 মেম্বার কে প্রেজেন্ট থাকতে হবে এবং ভোট করতে হবে। ভালো করে এই জিনিসটাকে একটুখানি মাথায় ঢুকিয়ে নাও যে স্পেশাল মেজরিটি পাওয়া কিন্তু খুব একটা সহজ না। হতে পারে যে পার্লামেন্টে 500 জন লোক রয়েছে, এই 500 জনের লোকের 250 এটা করা কিন্তু খুব সোজা। তার কারণ এই মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস এটা করা কিন্তু খুব সোজা। কিন্তু যখনই আমি তোমাকে বলে দেব না 500 জনের 2/3 লাগবে, তখনই কিন্তু এটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে স্পেশাল মেজরিটি মানে মাথায় রাখবে মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস, তার মানে যত পার্লামেন্টের মেম্বার আছে তার হাফ, এবং তার সাথে সাথে 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, প্রেজেন্টও রয়েছে এবং ভোটও করতে পারছে। ওকে, এবং বি নম্বর দেখো, এটা আরো ডিফিকাল্ট। কিছু এরকমও প্রভিশন রয়েছে, আর্টিকেল রয়েছে যেইগুলোকে স্পেশাল মেজরিটি তো লাগবেই, তার সাথে রাজ্যেরও রায় লাগবে। কটা রাজ্যের রায় লাগবে? হাফ অফ দ্য স্টেটের রায় লাগবে। কি বললাম? ভালো করে দেখো, প্রথমে লাগবে স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, তারপরে লাগবে হাফ অফ দ্য স্টেটের রায়। তার মানে স্পেশাল মেজরিটি মানে 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এবং মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস। হলো। এবার রাজ্য, এখন রাজ্য আমাদের কটা রয়েছে? 28টা, তাই তো? তাহলে 28টার হাফ করে নাও, ওই ধরে নাও 16টা বা 17টার মতো হবে। তাহলে 16টা এবং 17টা রাজ্যকেও বলতে হবে হ্যাঁ। এবার তারা হ্যাঁ কি করে বলবে? তারা হ্যাঁ বলবে সিম্পল মেজরিটিতে, মানে টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস। ঠিক আছে, খুব ভালো করে এই দুটো জিনিসকে মাথায় রাখো। প্রথমটা হচ্ছে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি মানে 2/3 প্লাস মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। তারপরে দেখো স্পেশাল মেজরিটি তো লাগবেই, তার সাথে সাথে হাফ অফ দ্য স্টেটকে তাদের স্টেট লেজিসলেচারে এইটিকে পাস করতে হবে সিম্পল মেজরিটিতে। ঠিক আছে, 28টা যদি রাজ্য থাকে 28টার হাফ। ওকে, এবার কি কি জিনিস করা যেতে পারে দেখো। আর্টিকেল 2 থেকে 4 আমি জাস্ট চেঞ্জ করতে পারি, কিন্তু স্পেশাল ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি এটা কিন্তু চেঞ্জ হতে পারে স্পেশাল মেজরিটিতে। ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি, এবং আমি যদি যুক্তরাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে চাই, ফেডারেল স্ট্রাকচার যদি আমি চেঞ্জ করতে চাই, সেন্টার আর স্টেটের মধ্যে রিলেশনশিপ পাল্টাতে চাই, তাহলে কিন্তু এটা আমাকে করতে হবে স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট লাগবে, তার সাথে সাথে হাফ অফ দ্য স্টেটের রায়ও কিন্তু আমার নিতে হবে। ওকে,
তাহলে এইটা গেল আমার রিজিড। এবারে আসছি আমি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কিছু প্রভিশন রয়েছে সেটা কিন্তু সহজেই পাল্টানো যায়। সহজে পাল্টানো আমি কি করে যাব? খুবই সোজা, সিম্পল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। সিম্পল মেজরিটি মানে বুঝতেই পাচ্ছো 50% প্লাস 1, 50% প্লাস 1, তার মানে টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস পেলেই আমি কিন্তু অর্ডিনারি লেজিসলেচারের মাধ্যমে কিছু কিছু প্রভিশন আছে যেগুলো চেঞ্জ করতে পারবো, যার জন্যে আর্টিকেল 368 আমার প্রয়োজন লাগবে না, যার জন্যে আমার ওই স্পেশাল প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট লাগবে না। সোজা সিম্পল যেরকম করে ল চেঞ্জ করে তেরকম করেই কিন্তু আমি চেঞ্জ করতে পারবো থ্রু সিম্পল মেজরিটি। ঠিক আছে, সিম্পল মেজরিটি মানে বুঝতেই পারছো মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। ওকে, আচ্ছা কি চেঞ্জ করতে পারি আমরা? আর্টিকেল 2, আর্টিকেল 3। দেখো আর্টিকেল 2 এবং আর্টিকেল 3। আর্টিকেল 2 মানে হচ্ছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। আর্টিকেল 3 মানে যদি কোনো স্টেটের বাউন্ডারি আমি অল্টার করে যদি কোনো নাম পরিবর্তন করি তাহলে কিন্তু এটা আমি সিম্পল মেজরিটিতেই করতে পারবো। তাহলে বুঝতে পারছো যে কেন আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার তো রয়েছে কিন্তু ইউনিটারি ফিচার্সও কিন্তু রয়েছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। রিজিডের সাথে সাথে কিন্তু আমাদের যে সংবিধান সেটা কিন্তু ফ্লেক্সিবল। এবার আসছি যেটা আমি আগেই বলছিলাম, ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। দেখো যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোটা একটু টিল্ট করা রয়েছে সেন্টারের দিকে, এই জন্য এটাকে বলা হয় ইউনিটারি বায়াস। তাহলে দেখো আমাদের সংবিধানে কি কি ফিচার রয়েছে যেটা তোমরা বলতে পারো যে ফেডারেল আমাদের ইন্ডিয়াকে মানায়। যেরকম আমাদের সংবিধানে রয়েছে দুটো গভর্নমেন্ট, বুঝতেই পারছো। আমাদের ইউনিয়ন রয়েছে যেটাকে আমরা সেন্টার বলি, আমাদের কিন্তু স্টেটও রয়েছে যেটাকে আমরা রাজ্য বলি, এবং ইউনিয়ন স্টেটের মধ্যে কিন্তু ডিভিশন অফ পাওয়ার রয়েছে। মাথায় রাখবে যে কিছু আইটেমসে এক্সক্লুসিভলি ল বানাবে পার্লামেন্ট, কিছু আইটেমসে এক্সক্লুসিভলি ল বানাবে স্টেট, এবং কিছু আইটেমে ল ইউনিয়নও বানাতে পারে স্টেটও বানাতে পারে, যেগুলি রয়েছে কনকারেন্ট লিস্টে। ডিভিশন অফ পাওয়ার যেটা আমি বললাম এখন। রিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন কেন? তার কারণ সবকিছুই কিন্তু সংবিধানে লেখা আছে। আজকে ইউনিয়ন নিজের মতো করে কিন্তু কিছু চাইলেই করতে পারবে না। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। যদি ইউনিয়ন এবং স্টেটের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়, ঝগড়া হয়, তাহলে সেটা কিন্তু একমাত্র সংবিধান অনুযায়ী মিটবে, আর কিছু অনুযায়ী কিন্তু সেটা মেটানো সম্ভব না। তার সাথে সাথে দেখো রিজিডিটি, যেটা বললাম যে সংবিধানকে পাল্টানো কিন্তু খুব একটা সহজ না। কিছু ক্ষেত্রে সিম্পল মেজরিটিতেই হয়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে স্পেশাল মেজরিটি লাগে, এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে আমাদের ফেডারেল স্ট্রাকচার যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমার কি লাগবে? স্পেশাল মেজরিটি লাগছে, এবং তার সাথে সাথে হাফ অফ দ্য স্টেটেরও কিন্তু রায় লাগছে। ঠিক আছে, এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিও কিন্তু ইম্পর্টেন্ট। একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা কিন্তু হওয়া দরকার। যেই বিচার ব্যবস্থা ইউনিয়নের মধ্যে স্টেটের মধ্যে কোনো রকম আইটেমস নিয়ে কোনো রকম যদি কনফ্লিক্ট অ্যারাইজ হয়, সেটা নিয়ে যদি কোনো রকম ঝামেলা হয়, তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সে যাতে বিচার করতে পারে, কারোর ইনফ্লুয়েন্সে না এসে। এবং আমাদের বাইক্যামেরাল স্ট্রাকচার রয়েছে, আপার হাউস রয়েছে, লোয়ার হাউস রয়েছে, লোকসভা রাজ্যসভা রয়েছে। আমাদের এই বাইক্যামেরাল স্ট্রাকচারও কিন্তু ফেডারেল ফিচারের একটা পার্ট। কিন্তু তেমনি অনেক ফিচার্স এরকমও রয়েছে যেটা ইউনিয়নের পাওয়ারকে বাড়ায় এবং একটা নন ফেডারেল যে কান্ট্রি সেটাকেও স্থাপন করে। কি করে রয়েছে দেখো, স্ট্রং সেন্টার। তোমরা যদি আর্টিকেল 1টা দেখো তাহলেই বুঝতে পারবে লেখা রয়েছে কি, ইউনিয়ন অফ স্টেটস। ফেডারেশন অফ স্টেটস কিন্তু লেখা নেই, লেখা রয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। তার মানে ইউনিয়ন কিন্তু বেশি পাওয়ারফুল। কোন রাজ্য কান্ট্রি ছেড়ে বেরোতে পারবে না, কোন রাজ্য ইন্ডিয়াকে ভাঙতেও পারবে না।
তাহলে এইটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে যে স্ট্রং সেন্টার কিন্তু আমাদের এইখানে রয়েছে। আমাদের এখানে সিঙ্গেল কনস্টিটিউশন রয়েছে। ইউনাইটেড স্টেটসে যদি তুমি যাও তাহলে ইউনাইটেড স্টেটসে ডাবল সিটিজেনশিপের সাথে সাথে যদি রাজ্যরা চায় নিজের আলাদা সংবিধানও তৈরি করতে পারে, নিজের আলাদা সংবিধানও কিন্তু তারা বানাতে পারে, তার মতো করে তারা রুলস রেগুলেশনস লসকে স্থাপন করতে পারে। কিন্তু ইন্ডিয়াতে দেয়ার উইল বি সিঙ্গেল সিটিজেন। আমি শুধু ইন্ডিয়ার নাগরিক, আমি কোন রাজ্যে বাস করছি সেই রাজ্যের কিন্তু আমি নাগরিক না, এবং আমার ইন্ডিয়াতে কিন্তু এইখানে একটাই সংবিধান রয়েছে। সেই সংবিধান সেন্টারও ফলো করে, স্টেটও ফলো করে। ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে সিম্পল মেজরিটিতেই চেঞ্জ করা যায়, না কোনো আমার স্পেশাল মেজরিটি লাগবে, না কোনো আমার রাজ্যের রায় লাগবে। এবং খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে যে যদি রাজ্যের বাউন্ডারি চেঞ্জ করতে হয়, যদি রাজ্যের বাউন্ডারিতে কোনো রকম অল্টারেশন করতে হয়, তাহলেও কিন্তু সেটা সিম্পল মেজরিটিতে করা যেতে পারে। রাজ্যের নাম চেঞ্জ করলেও সেটাও কিন্তু সিম্পল মেজরিটিতে করা যেতে পারে। তার সাথে সাথে দেখো ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, আমাদের কিন্তু এমন না যে ফেডারেল কোর্ট রয়েছে, স্টেট কোর্ট রয়েছে, আমাদের কিন্তু ইন্টিগ্রেটেড জুডিশিয়াল স্ট্রাকচার রয়েছে, যেখানে ইউনাইটেড স্টেটসে কিন্তু ইন্টিগ্রেটেড স্ট্রাকচার নেই, ডাবল হাইরার্কি অফ কোর্টস রয়েছে। ফেডারেল কেসেসগুলোকে লড়বে ফেডারেল কোর্ট, স্টেট কেসেসগুলোকে লড়বে স্টেট কোর্ট। আমাদের কিন্তু ইন্ডিয়াতে এরকম হয় না, সিঙ্গেল স্ট্রাকচার কিন্তু আমাদের রয়েছে, যেখানে অ্যাপেক্স কোর্টে রয়েছে সুপ্রিম কোর্ট, তারপরে রয়েছে আমাদের হাই কোর্ট, তারপরে স্টেট দুভাগে ভাগ হচ্ছে, জুডিশিয়ারি, সাবঅর্ডিনেট কোর্ট, ট্রিবিউনালস। ওকে, আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য সেন্টার, স্টেটগুলো ঠিকঠাক করে চলছে কিনা তার জন্য কিন্তু সেন্টারের একজন প্রতিনিধি রয়েছে, গভর্নর। গভর্নর অ্যাপয়েন্ট হয় কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। এবং গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো প্রসিডিওর এরকম কিছু ফলো করতে হয় না। তাহলে এবং এই গভর্নর কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন এক্সিকিউটিভ, সে শুধু রাজ্যেরই হেড না। যদি রাজ্য সংবিধান অনুযায়ী না চলে, কনস্টিটিউশনাল মেশিনারি যদি ঠিকঠাক না মানে, তাহলে কিন্তু গভর্নর সেই রাজ্যে ইমার্জেন্সি ঘোষণা করার জন্য প্রেসিডেন্টকে অ্যাডভাইসও করতে পারে। তার সাথে অল ইন্ডিয়া ফেডারেশন রয়েছে, অল ইন্ডিয়া সার্ভিসেস রয়েছে আমাদের, তোমরা সবাই জানো যে আমাদের আইএস, আইপিএস, আইএফএস, এই অল ইন্ডিয়া সার্ভিসের পরীক্ষার মাধ্যমে কিন্তু স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারে যারা অল ইন্ডিয়ায় রিক্রুট হচ্ছে। ইমার্জেন্সি প্রভিশন খুব ইম্পর্টেন্ট। এর একটা ইম্পর্টেন্ট কারণ আমাদের স্ট্রাকচারটা ইউনিটারি। তোমরা জানো যে আমাদের কিন্তু 3 রকমের ফেডারেল স্ট্রাকচার রয়েছে, আর্টিকেল 352, 356, 360। এবং যখনই এমার্জেন্সি ঘোষণা হয় তখন এইটাই হয় যে সব রকম ডিসিশন কিন্তু সেন্টার থেকে আসে। এমনকি যদি স্টেট এমার্জেন্সি হয় তখন তো রাজ্য সরকারকেই ডিসমিস করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই যে এমার্জেন্সি প্রভিশনটাও কিন্তু রয়েছে, একটা ফেডারেল স্ট্রাকচারের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছে। নেক্সট আমরা দেখে নেব এই যে আমাদের যে ফেডারেশনের যেটা আমি বলছিলাম, সেটাকে আরো যদি আমরা গুরুত্ব দিয়ে দেখি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ফেডারেশন সেটা কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই, কিন্তু আমাদের আর্টিকেল 1-এ কিন্তু লেখা রয়েছে কি, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, যেটা দুটো জিনিস ইমপ্লাই করে। এটা আমি আগেই বলছিলাম যে ইন্ডিয়ান ফেডারেশন রাজ্যগুলির এগ্রিমেন্টের দ্বারা কিন্তু তৈরি হয়নি। ইউনাইটেড স্টেটসে 50টা রাজ্য একসাথে এলো, কান্ট্রি তৈরি হলো। ইন্ডিয়াতে কিন্তু এরকম না। ইন্ডিয়া ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অফ দ্য স্টেট। আগে ইন্ডিয়া হয়, তারপরে আমরা স্টেটগুলোকে যোগদান দিই। এবং কোন স্টেট কিন্তু ইন্ডিয়ান ফেডারেশন ছেড়ে বেরোতে পারবে না। নো স্টেট হ্যাভ দ্য রাইট টু সিসিড ফ্রম দ্য ইউনিয়ন। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল আমার। এবার এই যে আমাদের ফেডারেল স্ট্রাকচারটা, এটাকে অনেক লোকে অনেকভাবে ডিফাইন করেছে। দেখো এইখানে ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট, এইটাকে কিন্তু অনেকভাবে ডিফাইন করা হয়েছে। যেরকম কোয়াসি ফেডারেল, এই কথাটা কিন্তু কেসি উইয়ার উল্লেখ করেন। বার্গেনিং ফেডারেলিজম, মরিস জোনস এই কথাটি বলেন। কোঅপারেটিভ ফেডারেলিজম,
গ্র্যানভিল অস্টিন এই কথাটি বলে, এবং ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি আইভর জেনিংস এই কথাটা বলে। যে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের এইখান থেকে আসতেই পারে যে ইন্ডিয়ান যে ফেডারেলিজম এটা কিভাবে ডিফাইন করা হয়েছে বিভিন্ন পলিটিক্যাল যারা সায়েন্টিস্ট তাদের দ্বারা, তাহলে এইটাও একটু মাথায় রাখবে। এবার আমরা চলে আসছি 5 নম্বর, সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা পার্লামেন্টারি আমাদের যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে। এবারে স্যার এইটা কি জিনিস পার্লামেন্টারি ফর্ম? মানে তো আমরা জানি যে যেইখানে পার্লামেন্ট সুপ্রিম, তাই তো? হ্যাঁ, আমাদের ইন্ডিয়া কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমটাকে অ্যাডপ্ট করেছে, এবং আমরা আমেরিকান প্রেসিডেন্টাল সিস্টেমটাকে কিন্তু অ্যাডপ্ট করিনি। আমেরিকাতে কংগ্রেস রয়েছে, কংগ্রেস মানে আমেরিকার পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস, যেখানে রয়েছে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। কিন্তু সেইটা থাকলেও কিন্তু সেইখানে একটা রাষ্ট্রপতির শাসন রয়েছে, যেখানে রাষ্ট্রপতি কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করে। কিন্তু ইংল্যান্ডে কিন্তু একটা পার্লামেন্টারি শাসন রয়েছে। ইংল্যান্ডে রিপাবলিক হচ্ছে ক্রাউন, রাজা বা রানী, সে কিন্তু একজন শুধু নমিনাল এক্সিকিউটিভ, নামমাত্র সিম্বলিক হেড। আসল পাওয়ার কিন্তু রয়েছে পার্লামেন্টের কাছে। এই জন্য অনেক সময় ইংল্যান্ডের পার্লামেন্টকে বলা হয় পার্লামেন্টারি সভার্জিনিটি, ঠিক আছে? এবং আমরা এই ইংল্যান্ডের থেকেই কিন্তু এই পার্লামেন্টারি ফিচারটা নিই। আচ্ছা, এই যে পার্লামেন্টারি ফিচারটা সেটা বেস করা রয়েছে ইন দ্য প্রিন্সিপাল অফ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিটুইন দ্য লেজিসলেচার এবং এক্সিকিউটিভ। দেখো, আমাদের লেজিসলেটিভ অর্গান যে রয়েছে, প্রাইম মিনিস্টার কিন্তু লেজিসলেচারের একটা গুরুত্বপূর্ণ অংশ। নয় প্রাইম মিনিস্টার লোকসভা থেকে হবে, না হলে রাজ্যসভা থেকে হবে। যে কাউন্সিল অফ মিনিস্টার্সরা, যারা কাউন্সিল অফ মিনিস্টার পরবর্তীকালে হবে, তারাও কিন্তু যে কোনো দুটো হাউস থেকে হচ্ছে। তাহলে এক্সিকিউটিভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ লেজিসলেচারের, এবং তারা কিন্তু সামঞ্জস্য রেখে চলছে। তারা কিন্তু কোঅর্ডিনেশন, কোঅপারেশনের মাধ্যমে এক্সিকিউটিভ লেজিসলেচার কিন্তু কাজ পারফর্ম করছে। এবং প্রেসিডেন্টাল যেটা সিস্টেম সেটা কিন্তু একদমই অন্য। প্রেসিডেন্টাল সিস্টেমে রয়েছে সেপারেশন অফ পাওয়ার। ইউএস এর যে প্রেসিডেন্ট সে কিন্তু কংগ্রেসের পার্ট না, মাথায় রাখতে হবে, সে কিন্তু কংগ্রেসের পার্ট না। তাহলে ইউএসএ তে লেজিসলেচার এক্সিকিউটিভের মধ্যে কিন্তু দূরীকরণ রয়েছে, সেপারেশন রয়েছে। ইন্ডিয়াতে কিন্তু একটা কোঅর্ডিনেশন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এবং আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেলের দ্বারা গঠিত। ওয়েস্ট মিনিস্টেরিয়াল মডেল মানে এক কথায় যদি বলতে পারো রেসপন্সিবল গভর্নমেন্ট। যতক্ষণ না লোকসভাতে একটি পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, বা যতক্ষণ না অনেক পলিটিক্যাল পার্টি মিলে একটা জোট করে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, ততক্ষণ কিন্তু সরকার গঠন করা যাবে না। মূলত বলছি না যে ডিসক্রিমিনেটরি পাওয়ার আছে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এবং তার সাথে সাথে এই রেসপন্সিবল গভর্নমেন্ট দায়বদ্ধ কিন্তু লোকসভার কাছে। যদি কোনো সময় রুলিং পার্টির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মানে নো কনফিডেন্স মোশন যদি তাদের এগেনস্টে পাশ হয়ে যায়, তাহলে কিন্তু তাদেরকে রিজাইন করতে হতে পারে, তাদের সরকার কিন্তু পড়ে যেতে পারে। যদি তাদের এগেনস্টে নো কনফিডেন্স মোশন পাস হয় এবং তারা যদি লোকসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা না দেখাতে পারে, তাহলে কিন্তু তাদেরকে ডিসলভ মানে লোকসভা কিন্তু ডিসলভ করা যেতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, মনে করো এই যে আমাদের 2019-এর ইলেকশনটা গেল, তাই তো? এইখানে একক মেজরিটিতেই কিন্তু বিজেপি লোকসভাতে এসছে, প্রায় 300-র বেশি ভোট পেয়েছে। তাহলে আচ্ছা, সংখ্যাগরিষ্ঠতা মেজরিটি মোটামুটি 274 খানা সিট পেলেই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায়। হ্যাঁ, এবার এটা পাল্টাতে থাকে অ্যাকর্ডিং টু কত লোকসভায় সিট রয়েছে। কিন্তু দেখো, আমাদের যে 2024-এ মনে হয় ভোট আছে, যতদূর আমার মনে পড়ে 24-এ ভোট আছে,
24-এর ইলেকশনে মনে করো বিজেপি পেল 250টা ভোট, তাহলে সে কি একক সরকার বানাতে পারবে না? তো তখন তাকে কি করতে হবে? জোট করতে হবে, অন্য পলিটিক্যাল পার্টির সাথে জোট করতে হবে। তখন মনে করো যে বিজেপি টিএমসির সাথে যোগ করলো এবং তাদের 274 আসন মেজরিটি তারা করলো, তাহলে তারা সরকার গঠন করলো। সরকারটা কত বছরের জন্য গঠন করলো? 5 বছরের জন্য গঠন করলো। কিন্তু মনে করো যে 5 বছর যেতে না যেতেই সরকার মানে যে জোট প্রার্থী বিজেপির, সে বলছে আমি আর আপনার সাথে থাকতে চাই না। তার মানে এই যে 250 প্লাস 24 ছিল, এই যে যেই পলিটিক্যাল পার্টি বিজেপিকে জোট দিয়েছিল, সাহায্য করেছিল সরকার গঠন করতে, সেই পলিটিক্যাল পার্টি বলছে আমি আর আপনার সাথে থাকতে চাই না। তাহলে কি হলো দেখো, বিজেপি কিন্তু আবার মাইনরিটি হয়ে গেল, তার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই। এই সময় অপোজিশন পার্টি যদি পাশ করে দেয় অনাস্থা প্রস্তাব এবং বিজেপি সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা না প্রুফ করতে পারে, তাহলে কিন্তু নয় নতুন জেনারেল ইলেকশন হতে পারে, না হলে অপোজিশন পার্টিকে কিন্তু একটা অপরচুনিটি দেয়া হবে। হ্যাঁ, এবার বিজেপি চলে গেছে, তো কি হয়েছে? অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে জোট করলো, এক বা একাধিক পলিটিক্যাল পার্টির সাথে জোট করে সে যদি এই 274 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে সে টিকে গেল। কিন্তু সে যদি অনাস্থা প্রস্তাবের পরও সংখ্যাগরিষ্ঠতা না দেখাতে পারে, তাহলে কিন্তু তার গভর্নমেন্ট চলে যাবে। তাহলে এইটাকে বলা হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার কালেকটিভলি রেসপন্সিবল কার কাছে? লোকসভার কাছে। এই যে এত সমস্ত কিছু হচ্ছে, কোথায় হচ্ছে? লোকসভাতে হচ্ছে। ঠিক আছে, এবং ক্যাবিনেট গভর্নমেন্ট রয়েছে। তার মানে ডিসিশনটা শুধুমাত্র কিন্তু প্রাইম মিনিস্টার নেয় না, তার ক্যাবিনেট মিনিস্টার, কিছু কাউন্সিল অফ মিনিস্টার পরবর্তীকালে ক্যাবিনেটে যায়। এই ক্যাবিনেট মিনিস্টাররা কিন্তু দেশের পলিসিজ লস নির্ধারণ করে। এটাকে বলা হয় ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেল। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু ফিচার্স আমরা দেখে নেব পার্লামেন্টারি গভর্নমেন্টের, তাহলে আরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্স অফ নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ। আমাদের এখানে প্রেসিডেন্ট রয়েছে, যে কিন্তু শুধু সিম্বলিক হেড। যদি তোমরা আর্টিকেল 77 দেখো, বুঝতে পারবে যে অল দ্য এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য ইউনিয়ন ইজ পারফর্মড ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট। সমস্ত ইউনিয়নের কাজ প্রেসিডেন্টের নামে করানো হয়, কিন্তু কে কাজটা করায়? অবশ্যই প্রাইম মিনিস্টার। ডিজুর এবং ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। প্রাইম মিনিস্টার কিন্তু রিয়েল এক্সিকিউটিভ, সে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, বি দেখো মেজরিটি পার্টি রুল, যেটা বললাম যেই পলিটিক্যাল পার্টি লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই পলিটিক্যাল পার্টির লিডারই কিন্তু হবে আমাদের প্রাইম মিনিস্টার। ঠিক আছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি টু দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, যেটা বললাম একক মানে যৌথভাবে কালেকটিভলি তারা কিন্তু লোকসভার কাছে রেসপন্সিবল। কোনো সময় যদি তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়, বা কোনো একজন প্রাইম মিনিস্টার বা মিনিস্টার বিল পাশ করতে পারলো না, বিলটি আটকে গেল, তাহলে কিন্তু অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যেতে পারে। অনাস্থা প্রস্তাবে তারা যদি তাদের মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা না দেখাতে পারে, তাহলে কিন্তু দে উইল বি ডিসমিসড। ঠিক আছে, মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার ইন দ্য লেজিসলেচার। অবশ্যই যদি কোনো মিনিস্টার হতে হয়, তাহলে কিন্তু নয় তাকে লোকসভার মেম্বার হতে হবে, না হলে তাকে রাজ্যসভার মেম্বার হতে হবে। লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য চিফ মিনিস্টার। অবশ্যই যদি আমার ক্যাবিনেটের যে হেড বা কাউন্সিল অফ মিনিস্টারের যে হেড, সে কিন্তু প্রাইম মিনিস্টার ইউনিয়নের ক্ষেত্রে, চিফ মিনিস্টার স্টেটের ক্ষেত্রে। কোন সময় যদি প্রাইম মিনিস্টার রিজাইন করে, তাহলে কিন্তু এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন করতে হবে। যদি কোনো সময় সিএম রিজাইন করে, তাহলে কিন্তু এন্টায়ার স্টেট কাউন্সিল অফ মিনিস্টারকে রিজাইন করতে হবে। কিন্তু প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার যদি মনে করে যে কোনো মিনিস্টারকে সে রিজাইন করাবে, সে কিন্তু প্রেসিডেন্টকে বলে বা গভর্নরকে বলে কিন্তু রিজাইন করাতে পারে।
তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এই পার্লামেন্টারি হেড বা স্টেট লেজিসলেচারের হেড কিন্তু পিএম বা সিএম। ডেজলিউশন অফ দ্য লোয়ার হাউস, লোকসভা বা বিধানসভা, ডেজলিউশন মানে ভেঙে দেওয়া, যেটা বললাম 5 বছর পরে তো ভাঙবেই, নতুন ইলেকশন হতেই হবে, তো নতুন লোকসভা নতুন অ্যাসেম্বলি হবেই। 5 বছরের আগেও ভেঙে যেতে পারে যদি প্রেসিডেন্ট রিজাইন করে, সরি প্রাইম মিনিস্টার রিজাইন করে দেয় বা চিফ মিনিস্টার রিজাইন করে দেয়। রিজাইন কেন করবে? তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, তারা সংখ্যাগরিষ্ঠতা পার্লামেন্টের কাছে দেখাতে পারেনি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পার্লামেন্টারি সভার্জিনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। দেখো, আমরা আগেকার পয়েন্টে কিন্তু পার্লামেন্ট নিয়ে ডিসকাশন করলাম। এবার দেখো এইখানে আবার লেখা আছে পার্লামেন্টের সভার্জিনিটিও রয়েছে, তার মানে পার্লামেন্ট এককভাবে কিন্তু ডিসিশনগুলো নিতে পারে। আবার দেখো এইখানে আবার লিখছে জুডিশিয়াল সুপ্রিমেসিও রয়েছে, তার মানে জুডিশিয়ারিও কিন্তু নিজের জায়গায় সুপ্রিম। এবার এর মানেটা কি, এটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখো এর মানেটা এই যে আমাদের যে জুডিশিয়াল সুপ্রিমেসি, এই যে জিনিসটা, এটা কিন্তু অ্যাসোসিয়েট রয়েছে আমেরিকান সুপ্রিম কোর্ট থেকে। যে জুডিশিয়াল সুপ্রিমেসিটা আছে, প্রিন্সিপাল অফ জুডিশিয়াল সুপ্রিমেসি, এটা কিন্তু আমেরিকা থেকে অ্যাসোসিয়েটেড রয়েছে। এবং যেটা আগেই বললাম যে পার্লামেন্টারি সভার্জিনিটি, এটা কিন্তু ইউকে থেকে অ্যাসোসিয়েটেড রয়েছে। তার মানে যদি পার্লামেন্ট সভারেন হয়, তার মানে হচ্ছে পার্লামেন্ট কিন্তু নিজের মতো করে লস বানাতে পারে। পার্লামেন্ট কিন্তু নিজের মতো করে অনেক কিছু যে লস রয়েছে, আমাদের যে রেগুলেশনস রয়েছে, সেইগুলো কিন্তু পার্লামেন্ট নিজের মতো করে করতে পারে। এবং তার সাথে সাথে জুডিশিয়াল সুপ্রিমেসিও কিন্তু রয়েছে। তার মানে কি? তার মানে পার্লামেন্ট যদি এমন কোনো লস বানায় যেটা জুডিশিয়ারির মনে হচ্ছে আনকনস্টিটিউশনাল, যেটা জুডিশিয়ারির মনে হচ্ছে যে উইদিন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়ে না, তার মানে যদি জুডিশিয়ারির মনে হয় এটা আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন, তাহলে কিন্তু সেই পার্লামেন্টের লকে খারিজ করতে পারে, সেই পার্লামেন্টের লকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, দেখো এইখানে যে জুডিশিয়াল সুপ্রিমেসি, এই যে তোমাদের যে পাওয়ারটা বললাম, যে এখন বোঝালাম, যেটা যে জুডিশিয়ারি যদি চায় তাহলে কিন্তু পার্লামেন্টের লকে কিন্তু ভ্যালিডিটি দেবে কি দেবে না, সেটা কনস্টিটিউশনাল না আনকনস্টিটিউশনাল, সেটা কিন্তু ডিসাইড করছে কে? জুডিশিয়ারি। জুডিশিয়ারির এই যে পাওয়ারটা, সেটাকে কিন্তু বলা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে আমাদের যে জুডিশিয়ারি রয়েছে, সেটা কিন্তু পার্লামেন্টের ল ভ্যালিড কিনা সেটা চেক করছে। কিন্তু ইউনাইটেড স্টেটসে যে জুডিশিয়াল রিভিউটা, সেটা কিন্তু ইন্ডিয়ার জুডিশিয়াল রিভিউ থেকে একটু আলাদা। ইউনাইটেড স্টেটসে যে জুডিশিয়াল রিভিউ, সেটা কিন্তু বলছে ডিউ প্রসেস অফ ল। কি বলছে? ডিউ প্রসেস অফ ল। এবার ডিউ প্রসেস অফ ল এর মানেটা কি? এবং আমাদের ইন্ডিয়াতে আর কি যেটা রয়েছে, সেটা হচ্ছে আবার প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এই দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। অবশ্য এই দুটো কিন্তু জুডিশিয়াল রিভিউ নিয়েই বেসিক্যালি ডিল করছে। তাহলে আগে দেখে নেব আমরা যে ডিউ প্রসেস অফ ল এর মানে কি। দেখো ভালো করে ব্যাপারটা বুঝবে যে আমেরিকাতে কিন্তু সুপ্রিম কোর্ট ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্টিটিউশন। বলা হয় যে যদি ওয়ার্ল্ডের সবকটা সুপ্রিম কোর্টের যদি দেখা হয় যে কার পাওয়ার বেশি, তাহলে আমেরিকান সুপ্রিম কোর্টের পাওয়ার বেশি। কেন? তার কারণ যদি কোনো পার্লামেন্টের ল যদি আমেরিকান নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটের ওপরে হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু আমেরিকান জুডিশিয়ারি সেই লকে কিন্তু একদম খারিজ করে দিতে পারে, নাল অ্যান্ড ভয়েড বা ক্যান্সেল ডিক্লেয়ার করে দিতে পারে। মারবারি ভার্সেস ম্যাডিসন বলে একটা কেস হয়, সেই কেসের দ্বারাই কিন্তু জুডিশিয়ারি এটাকে ইন্টারপ্রেট করে যে আমাদের এই ক্ষমতাটা রয়েছে যে যদি ইউনাইটেড স্টেটসের পার্লামেন্ট বা কংগ্রেস যদি এমন কোনো আইন বানায় যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তাহলে কিন্তু সেই রাইটকে খারিজ করতে পারে। কিন্তু ইন্ডিয়াতে দেখো কি রয়েছে? প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এবার এর একটুখানি গল্পটা বুঝতে হবে আমাদের। মনে করো আমি তোমাদেরকে দুটো সিচুয়েশন দিচ্ছি। মনে করো যে আজকে সরকার এমন একটা ল পাশ করলো যেখানে সরকার বলল
যে সরকারকে সমালোচনা করা যাবে না, রাইট টু ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট এটা করা যাবে না। হতেই পারে আজকে সরকার কিন্তু এটা ল পাস করতেই পারে। এবার দেখো এটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট কি, সেটা হচ্ছে আমরা গভর্নমেন্টকেও সমালোচনা করতে পারি। এবার যখনই এটা সুপ্রিম কোর্টের কাছে যাবে, সুপ্রিম কোর্ট কিন্তু এই লটাকে দেখবে এবং সুপ্রিম কোর্ট দেখবে যে এটা শুধু ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেটই করছে না, এটা কিন্তু আনকনস্টিটিউশনাল, এটা কিন্তু সংবিধানের বিরুদ্ধে, এটা কিন্তু আল্ট্রা ভাইরাস অফ দ্য কনস্টিটিউশন। তখন সুপ্রিম কোর্ট সেই লটাকে ক্যান্সেল করে দেবে। এবার মনে করো যে আজকে বাইরে দাঙ্গা চলছে, কোনো কমিউনাল বা রিলিজিয়াস দাঙ্গা চলছে, সেইখানে গভর্নমেন্ট ল বানিয়ে বলল যে আমাদের 48 ঘন্টার জন্য ফোনের নেটওয়ার্ক থাকবে না, মানে ফোনের নেটওয়ার্ক কিন্তু আমাদের চলে যাবে। এইটাও কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। এবার আমি যখন সুপ্রিম কোর্টে যাব তখন সুপ্রিম কোর্ট আবার লটাকে পুনর্বিবেচনা করবে, জুডিশিয়াল রিভিউ। এবং সুপ্রিম কোর্ট এখানে দেখছে যে অবশ্যই ফান্ডামেন্টাল রাইটের উপরে হস্তক্ষেপ করা হয়েছে, কিন্তু প্রসিডিওর মেনে, কনস্টিটিউশনের আইন মেনে, আইন সংযত এইখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের উপরে অধিগ্রহণ করা হয়েছে, যাতে মানুষের লাইফ, যাতে মানুষের যে জীবন সেটা সুরক্ষিত থাকে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এখানে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল মানে যদি কোনো ল প্রসিডিওর মেনে, সংবিধানকে মেনে যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে, সেটা কিন্তু ঠিক কনস্টিটিউশনালি ভ্যালিড। কিন্তু যদি এরকম না হয় তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট আমার ক্যান্সেল করে দিতে পারে। এবং আমেরিকাতে কিন্তু এই সবই দেখবে না। আমেরিকাতে যখনই সুপ্রিম কোর্ট দেখবে যে এনি ল ভায়োলেট করছে আমার নাগরিকের ফান্ডামেন্টাল রাইট, তখনই কিন্তু সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবে। এর ব্যাপারে একটা কেস বলি, এই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এর একটা বিখ্যাত কেস আছে, মেনেকা গান্ধী। এই মেনেকা গান্ধীতে সুপ্রিম কোর্ট বলে যে কোনো কেসের, মানে কোনো লয়ের ভ্যালিডিটি 3টে আধারে সুপ্রিম কোর্ট চেক করবে। যদি সেই লটা রিজনেবল হয়, যদি সেই লটা জাস্ট হয়, এবং তার সাথে সাথে যদি সেই লটা রেশনাল হয়, মানে ঠিক হয়, তাহলেই কিন্তু সুপ্রিম কোর্ট একমাত্র সেই লয়ের ভ্যালিডিটিকে রাখবে। অন্য যদি কোনো ল আনরিজনেবল হয়, আনজাস্ট হয়, বা মানুষের ফান্ডামেন্টাল রাইটের ওপরে ভুলভাবে যদি হস্তক্ষেপ করে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে এই হচ্ছে পার্লামেন্ট ল পাস করতে পারে, কিন্তু জুডিশিয়াল এই দিকে সুপ্রিম, যে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে কিন্তু এর ভ্যালিডিটিকে চেক করতে পারে। এবার দেখো আমাদের যারা ইন্ডিয়ান ফ্রেমার্স, তারা কিন্তু একটা সিনথেসিস বলতে বুঝতেই পারো, একটা সামঞ্জস্য, ব্যালেন্স করে রেখেছে আমাদের যে ব্রিটিশ পার্লামেন্টারি সভার্জিনিটি রয়েছে এবং আমেরিকান প্রিন্সিপাল অফ জুডিশিয়াল সুপ্রিমেসি রয়েছে। যেরকম সুপ্রিম কোর্ট পার্লামেন্টকে লকে আনকনস্টিটিউশনাল বলতে পারে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে, তেমনি কিন্তু পার্লামেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনের প্রভিশনকে চেঞ্জ করতে পারে, অ্যামেন্ড করতে পারে। তাহলে এই আশা করি যে ব্যাপারটা বুঝলে যে পার্লামেন্ট সুপ্রিম হওয়া সত্ত্বেও কেন জুডিশিয়ারি নিজের জায়গায় সুপ্রিমেম। এবারে আমি আসছি, এটাও প্রায় একই আছে, ওরকম কিছু আমার বলার নেই, তাও জাস্ট তোমাদেরকে তর্কের খাতিরে জাস্ট একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সিনথেসিস অফ পার্লামেন্টারি সভার্জিনিটি এবং জুডিশিয়াল রিভিউ, যেরকম আমাদের পার্লামেন্টের কাছে যে পাওয়ারটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এবং জুডিশিয়াল সুপ্রিমেসির পাওয়ারটাকে আমেরিকার সুপ্রিম কোর্ট থেকে নেওয়া হয়েছে, কিন্তু যেটা আমি বললাম যে আমাদের যে জুডিশিয়াল রিভিউ সেটা কিন্তু ন্যারো, আমেরিকার জুডিশিয়াল রিভিউ সেটা কিন্তু ওয়াইড। এই জিনিসগুলো মাথায় রাখবে। আমেরিকার রয়েছে ডিউ প্রসেস অফ ল, আমাদের কিন্তু রয়েছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এবারে আসছি আমরা ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি এবং নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। দেখো, কোনো গণতান্ত্রিক
বা কোনো ফেডারেল যদি গভর্নমেন্ট হয় যেখানে সেন্টার এবং স্টেটের মধ্যে পাওয়ার ডিভিশন করা হয়েছে, তখন কিন্তু এটাকে আমাদের মাথায় রাখতে হবে যে একজন নিরপেক্ষ জুডিশিয়ারি চাই, যে এটা নির্ধারণ করবে যে কোনো সেন্টার বা স্টেটের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় সেটার যাতে ব্যালেন্স ভাবে লিগালি যাতে আমি সেটাকে ইন্টারপ্রেট করতে পারি। এবং তার সাথে সাথে ইন্ডিয়াতে কিন্তু একটা ইন্টিগ্রেটেড কিন্তু জুডিশিয়াল স্ট্রাকচার রয়েছে। ইন্টিগ্রেটেড বলতে কি, দেখো আমেরিকাতে কিন্তু একটা ডাবল হায়ারার্কি অফ কোর্ট রয়েছে, যেখানে ফেডারেল ল সংক্রান্ত যাবতীয় ব্যাপার ফেডারেল কোর্ট পর্যবেক্ষণ করে বা ফেডারেল কোর্ট ইন্টারপ্রেট করে। এবং স্টেট ল সম্বন্ধ যে যাবতীয় ব্যাপার আছে সেটা কিন্তু সুপারিনটেন্ডেন্স করে স্টেট কোর্ট। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু ডবল হায়ারার্কি অফ কোর্ট সিস্টেম নেই, আমাদের কিন্তু সিঙ্গেল একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার রয়েছে। এই সিঙ্গেল হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে আমাদের যেটা অ্যাপেক্স কোর্ট সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেন্টার স্টেটের যে কোনো ব্যাপারকে সে কিন্তু ভ্যালিডেশন দিতে পারে, সে কিন্তু সেটাকে জাজ করতে পারে। তেমনি আমাদের সুপ্রিম কোর্টের পরেই রয়েছে হাইকোর্ট, যেটা স্টেটের ক্ষেত্রে, এবং তার নিচে রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট। এই সাবঅর্ডিনেট কোর্টকে কিন্তু আবার ট্রিবিউনালসে আমরা ভাগ করতে পারি। তাহলে এইটা কিন্তু দেখো একটা সিঙ্গেল হায়ারার্কিক্যাল কোর্ট রয়েছে। আমাদের কিন্তু একটাই সংবিধান, এবং এই যে জুডিশিয়াল স্ট্রাকচারটা এটা কিন্তু সংবিধান মেনেই কিন্তু তাদেরকে জাস্টিসটা দিতে হবে। যেরকম পার্লামেন্ট সংবিধান মেনে ল বানাবে, তেমনি সুপ্রিম কোর্টও বা জুডিশিয়াল স্ট্রাকচারও কিন্তু সংবিধান মেনে তার জাজমেন্টগুলো দেবে। ওকে, আচ্ছা, এবার যেটা আমি বলছিলাম যে আমাদের কিন্তু তার সাথে সাথে নিরপেক্ষ একটি জুডিশিয়াল ব্যবস্থাও কিন্তু হওয়া দরকার। এই যে নিরপেক্ষ যে আমাদের যে জুডিশিয়াল ব্যবস্থা হবে, তার জন্যে আমাদের কনস্টিটিউশন অনেক রকমের কিন্তু ব্যবস্থা বা সেই সঙ্গে বলতে পারো যে অনেক রকম কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এনেছে, যার মধ্যে দিয়ে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সটা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে দেখো কি কি আমাদের ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা দিয়ে আমরা জুডিশিয়ারি নিরপেক্ষ থাকে সেটা আমরা লক্ষ্য করতে পারি। সিকিউরিটি অফ টেনিওর অফ দ্য জাজেস, দেখো যারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাজেস রয়েছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট একটা প্রসিডিওর রয়েছে। অবশ্যই তাদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে, কিন্তু কনসাল্ট করতে হয় বিভিন্ন লোকের সাথে। তাহলে এইখানে কিন্তু তাদেরকে যেন তেন প্রকারে অ্যাপয়েন্টও যেমন করা যায় না, তেমনি তাদেরকে যেন তেন প্রকারে কিন্তু কেউ বারও করতে পারবে না। একটা লম্বা প্রসিডিওর রয়েছে যার মাধ্যমে সুপ্রিম কোর্ট হাইকোর্ট অ্যাপয়েন্ট হচ্ছে, ইমপিচড হচ্ছে। তার সাথে দেখো ফিক্সড সার্ভিস কন্ডিশন রয়েছে। তাদের যে সার্ভিস কন্ডিশন সেটা কিন্তু আগেই বলে দেওয়া হচ্ছে যে 65 ইয়ার্স বা 62 ইয়ার্স রিটায়ারমেন্ট এজ, তোমাদের যে পেনশন, স্যালারি, রেমুনারেশন, তার কিন্তু একটা ফিক্সড সার্ভিস কন্ডিশন রয়েছে। এই সার্ভিস কন্ডিশনটা তাদের ডিসঅ্যাডভান্টেজে কিন্তু কেউ ইউজ করতে পারবে না। তারপরে দেখো সমস্ত সুপ্রিম কোর্টের যে এক্সপেন্সেস সেটা কিন্তু আসে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, মাথায় রাখবে সেটা কিন্তু আসে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। আচ্ছা, জাজরা যেই সমস্ত জাজমেন্ট দিচ্ছে, যেই সমস্ত ডিসকাশন করছে, সেটা কিন্তু লেজিসলেচারে, তার মানে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে ডিসকাস করা যাবে না। দেখো ব্যান অন প্র্যাকটিস আফটার রিটায়ারমেন্ট, একবার রিটায়ার করার পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজরা ফুল দমে কিন্তু আর মানে পার্মানেন্টলি কিন্তু আর জাজশিপ প্র্যাকটিস করতে পারবে না। এটা কিন্তু একটু মাথায় রাখবে। অবশ্যই তারা অ্যাডহক জাজ হতে পারে, রিটায়ার জাজ হতে পারে, কিন্তু সেটা কিন্তু স্বল্প বা টেম্পোরারি সময়ের জন্য, ফুল বেসিসে না। এবং পাওয়ার টু পানিশ, যদি কেউ কোর্টকে অবমাননা করে তাহলে সুপ্রিম কোর্ট পানিশ করতে পারে। এবং আমাদের যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই দুটোর মধ্যে কিন্তু সেপারেট করা হয়েছে, এবং আরো অনেক বিভিন্ন জিনিসের দ্বারা
আমাদের যে জুডিশিয়ারি যেন নিরপেক্ষ থাকে, জুডিশিয়ারি যেন কারোর দ্বারা ইনফ্লুয়েন্স না হয়, এটা কিন্তু বজায় রাখা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার, যেখানে আমাদের সিঙ্গেল সিস্টেম রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সও লক্ষ্য করা যায়। নেক্সট, ফান্ডামেন্টাল রাইট, খুব ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল রাইট, আমি বারবারই তোমাদেরকে বলেছি যে ফান্ডামেন্টাল রাইটের কেন আজকে প্রয়োজন হলো। এমন তো হতেই পারতো যে ফান্ডামেন্টাল রাইট আমাদের প্রয়োজন হলো না, ফান্ডামেন্টাল রাইট আমাদের লাগলো না। ফান্ডামেন্টাল রাইটের প্রয়োজনীয়তা তখনই হয় যখন এটা দেখা যায় যে ব্রিটিশ অধীনে থাকাকালীন একের পর এক নাগরিকদের যে ন্যূনতম অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, তখনই যারা কনস্টিটিউশনাল মেকার তারা কিন্তু এই দৃঢ় সংকল্পটা নেয় যে আমাদের এমন কতকগুলি মৌলিক অধিকার থাকা উচিত যেটা 1 নম্বর রাষ্ট্র কেড়ে নিতে পারবে না, 2 নম্বর এটা হিউম্যান ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তাহলে আমাদের যখন সংবিধান হয় তখন কিন্তু আমাদের 7খানা ফান্ডামেন্টাল রাইট ছিল। তোমরা সবাই জানো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর দ্বারা আর্টিকেল 31, যেটা আগে ছিল রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই। এই যে রাইট টু প্রপার্টি, এইটা কিন্তু এখন আর ফান্ডামেন্টাল রাইটটা নেই, এটাকে শিফট করে দেওয়া হয়েছে লিগ্যাল রাইটে, যেটি এখন রয়েছে আর্টিকেল 300A তে। ওকে, আচ্ছা, তাহলে এখন কিন্তু আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে। আমরা দেখে নেব যে কি কি ফান্ডামেন্টাল রাইট রয়েছে। রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার, এটি রয়েছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। রাইট টু ফ্রিডম, এটি রয়েছে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, এটি রয়েছে আর্টিকেল 23 থেকে 24। রাইট টু রিলিজিয়ন, ধর্মের অধিকার, আর্টিকেল 25 থেকে 28। সমাজ, সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার 29 থেকে 30। এবং যদি আমার এর মধ্যে কোনো রাইট ভায়োলেট হয় তাহলে আমি কিন্তু ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবো আর্টিকেল 32 তে, এটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিস। তাহলে এই আমার কিন্তু 6 রকমের রাইট যেটা আমাকে আমার সংবিধান কিন্তু প্রদান করছে। তার সাথে সাথে এটাও জেনে রাখো যে এই যে রাইটগুলো, এইগুলো কিন্তু ন্যায় বিচারযোগ্য। তার মানে কি, যদি আজকে এই ফান্ডামেন্টাল রাইটগুলো আমার কোনো ব্যক্তি বিশেষ বা যদি রাষ্ট্র কেড়ে নেয় তাহলে কিন্তু আমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবো, ন্যায় বিচারযোগ্য। এবং সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এটা এনফোর্সড করা যাবে। শুধু সুপ্রিম কোর্টের কাছেই না, সুপ্রিম কোর্টের কাছে আর্টিকেল 32 তে আমি যেতে পারবো যদি আমার ফান্ডামেন্টাল রাইট কেউ ভায়োলেট করে। সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে দেখবে এবং যদি সুপ্রিম কোর্ট মনে করে যে সেই রাইটটা আমার থেকে ভুলভাবে কারা হয়েছে তাহলে কিন্তু আমাকে আবার আমার রাইটটা ফিরিয়ে দেবে। এবং আর্টিকেল 226, এইটা কিন্তু হাইকোর্ট, আর্টিকেল 226 এ হাইকোর্ট কিন্তু এই যে ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করতে পারে। যেরকম সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 তে রিট ইস্যু করে আমাদের ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করতে পারে, তেমনি আর্টিকেল 226 এ হাইকোর্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটে এনফোর্স করতে পারে। তাহলে এটা কিন্তু দুটো জুডিশিয়ারিরই কিন্তু রাইট রয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্ট কিসের মাধ্যমে, মানে কি করে এই রাইটগুলোকে এনফোর্স করাবে গো? অবশ্যই রিট। এবং আমাদের ইন্ডিয়াতে 5 রকমের কিন্তু রিট আছে। হেবিয়াস কর্পাস, মানে যেন তেন প্রকারে আমাকে কিন্তু কেউ অ্যারেস্ট করতে পারবে না। ম্যান্ডেমাস, যদি কোনো সরকারি কর্মচারী নিজের সরকারি কাজ না করে তখন কিন্তু এটি ইস্যু হয়। প্রহিবিশন, কোনো জুডিশিয়ারিকে বা কোয়াসি জুডিশিয়াল অথরিটিকে আটকানো যে আপনারা আপনাদের আয়ত্তার বাইরে রায় দিচ্ছেন। সোশিওরারি, যদি কোনো কোয়াসি জুডিশিয়াল অথরিটি ভুল রায় দিয়ে থাকে তাহলে সেই রায়টাকে আবার
শুধরানো। কিউরন্টো, যদি কেউ ভুল পথে বা ভুল ভাবে চাকরি পেয়ে থাকে তাহলে সেই চাকরি ইনভেস্টিগেট করার দায়িত্ব হচ্ছে কিউরন্টোতে পড়ছে। তাহলে এই হচ্ছে আমার সব ধরনের রাইট আমরা কিন্তু এখানে দেখলাম। এবার আসছি আমরা ফান্ডামেন্টাল রাইটটা আবার বাবা অ্যাবসলিউটও কিন্তু না। এমন না যে আমার কাছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে তার মানে আমি যা চাইলাম তাই বললাম, এমন কিন্তু না। পার্লামেন্ট কিন্তু বিভিন্ন সময় রেস্ট্রিকশন বসিয়ে থাকে। অনেক সময় অনেক রেস্ট্রিকশন হয়, যেরকম ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন হয়তো দেওয়া আছে, কিন্তু আমি এমন কিছু বলতে পারবো না যেটা ভারতের সার্বভৌমত্তা, ঐক্যতা বা অখণ্ডতা নষ্ট করবে। বা দেখো, আমাদের জমায়েত হওয়ার অধিকার আছে, রাইট টু অ্যাসেম্বল, কিন্তু জমায়েতটা হতে হবে পিসফুলি অ্যান্ড উইথাউট আর্মস। তেমনি দেখো, আমাদের ইউনিয়ন, অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন ফর্ম করতে পারি, কিন্তু এমন কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন ফর্ম করতে পারবো না যেটা ইন্ডিয়ার সিকিউরিটিকে থ্রেট করবে। তো এই সমস্ত রেস্ট্রিকশনস কিন্তু দেয়া হয়েছে, যেটা রিজনেবল রেস্ট্রিকশনস নামে পার্লামেন্ট কিন্তু এটি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই রেস্ট্রিকশনস গুলোকে অ্যাড করতে পারে। তাহলে এই গেল আমার ফান্ডামেন্টাল রাইটের ফিচার। এবং খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 352 তে ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে। যখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হবে তখন কিন্তু সবকটা ফান্ডামেন্টাল রাইটকে করে দেওয়া হয় সাসপেন্ড। কি বললাম? যখন ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হবে তখন সমস্ত ফান্ডামেন্টাল রাইটকে করে দেওয়া হয় সাসপেন্ড। কিন্তু দুটো ফান্ডামেন্টাল রাইট ন্যাশনাল এমার্জেন্সির সময়ও সাসপেন্ড হবে না। আর্টিকেল 20 কনভিকশন অফ অফেন্স, আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, এটিকে অ্যাড করা হয়েছে আর্টিকেল 359 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইটাও একটুখানি তোমরা পারলে মাথায় রেখো। এবং আরেকটাও বলে দিই, আর্টিকেল 19 তখনই সাসপেন্ড হবে যদি এমার্জেন্সি লাগু হয় ওয়ারের কারণে বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে। এবার তোমরা বলবে কি স্যার, ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশনের মধ্যে ফারাক কি? ভালো করে ব্যাপারটা বুঝবে। ওয়ার মানে আমাদের সাথে অন্য দেশ অফিসিয়ালি যুদ্ধে রয়েছে, তার মানে সেই দেশের মিলিটারি, সেই দেশের পলিটিক্যাল গভর্নমেন্ট দুজনাই মেনে নিচ্ছে যে আমরা যুদ্ধে রয়েছি। কিন্তু এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে অন্য দেশ আমাকে হামলা করেছে কিন্তু এখনো আমি ডিক্লেয়ার করিনি যে আমি যুদ্ধে যাব। তাহলে এই হচ্ছে দুটো পার্থক্য। কি বললাম? আর্টিকেল 352 যখনই ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হবে সব কটা ফান্ডামেন্টাল রাইটকে করে দেওয়া হয় সাসপেন্ড, দুটো ফান্ডামেন্টাল রাইট ছাড়া, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। এবং আর্টিকেল 19 তখনই সাসপেন্ড হবে যদি এমার্জেন্সি লাগু হয় যুদ্ধের কারণে বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে। এবার আসছি আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। দেখো, ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলতে পারো, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, তিনি এই ডাইরেক্টিভ প্রিন্সিপালকে বলছেন নোবেল ফিচার। নোবেল ফিচার মানে এমন একটা ফিচার যেটা মানুষের কল্যাণে বা মানুষের জন্যে নতুন কোনো একটি ফিচার যখন আনা হচ্ছে, নোবেল ফিচার। এবং এটি রয়েছে পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 36 থেকে 51-এ। এবং এই যে আমাদের ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি কিন্তু ভাগ করা হয়েছে 3টে শ্রেণীতে। সোশ্যালিস্ট প্রিন্সিপাল, সোশ্যালিস্ট প্রিন্সিপাল বলতে একটা সমাজতান্ত্রিক সমাজ বানানোর চেষ্টা করা হয়েছে, এমন একটি সমাজ যেইখানে যে রিচ এবং পুয়ারের মধ্যে যে ব্যবধান, যেটা দিনে দিনে আমরা দেখছি বেড়েই চলেছে, ধনী আরো বেশি ধনী হচ্ছে, গরিব আরো বেশি গরিব হচ্ছে, এই ব্যবধানটাকে কমানোর জন্য কিছু প্রিন্সিপালস রয়েছে। গান্ধিয়ান প্রিন্সিপাল রয়েছে, গান্ধিয়ান আদর্শে, মহাত্মা গান্ধী ফাদার অফ দ্য নেশন, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছু ডিপিএসপির প্রিন্সিপালস গান্ধিয়ান প্রিন্সিপালে করা হয়েছে। এবং তার সাথে সাথে রয়েছে লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। এই লিবারেল ইন্টেলেকচুয়াল মানে উদার নীতিবাদ, যেন
মানুষের ওপরে রাষ্ট্রের কন্ট্রোল কম থাকে, যাতে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে, ভাবতে পারে, নিজের প্রাইভেট ডোমেনটাকে লিভ করতে পারে। ঠিক আছে, এবং আমরা যদি ধরে নিই যে ফান্ডামেন্টাল রাইট একটা পলিটিক্যাল আইডিয়া, যেখানে যেখানে মানুষকে পলিটিক্যালি সেফগার্ড করা হচ্ছে, সেখানে ডিপিএসপি কিন্তু প্রমোট করছে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র ব্যবস্থা। তাহলে এই হচ্ছে ডিপিএসপির একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিলাম। এবার তোমাদের প্রশ্নটা হতেই পারে কি স্যার ডিপিএসপি মানেটা কি, ডিপিএসপি জিনিসটা কি মাখে না খায়? দেখো, ডিপিএসপি একটা কল্যাণকারক রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেটের গঠন করতে চাইছে। কেন গঠন করতে চাইছে? দেখো, কিছু প্রিন্সিপালস কিন্তু অবশ্যই থাকা উচিত, যেই প্রিন্সিপালস গুলো দেখে পার্লামেন্ট বা রাজ্য যখন ল বানাবে তখন যাতে তারা সেই প্রিন্সিপালস গুলো থেকে ল বানাতে পারে। দু তিনটে এক্সাম্পল দিই। গান্ধিয়ান প্রিন্সিপাল আর্টিকেল 40-তে একটা প্রিন্সিপাল আছে যেখানে বলা হচ্ছে ভিলেজ অ্যাসোসিয়েশন, ভিলেজ অর্গানাইজেশন বা গ্রাম ব্যবস্থাকে আরো স্ট্রং করতে হবে। আমরা করেছি তো, আমরা 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে কিন্তু অ্যাড করেছি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সোশ্যালিস্ট প্রিন্সিপালে রয়েছে যারা এসসি এসটি ওবিসি বা ব্যাকওয়ার্ড কমিউনিটি, তাদের শিক্ষা এবং তাদের ডেভেলপমেন্ট কিন্তু রাষ্ট্রকে করতে হবে, এটাও আমরা করেছি। তার বেসিসে কিন্তু আমরা ব্যাকওয়ার্ড যারা সেকশন, আমাদের যারা পিছিয়ে পড়া সেকশন, তাদের জন্য কিন্তু রিজার্ভেশন বা আরো অনেক অ্যাকশনের মাধ্যমে তাদেরকে অগ্রগতির পথে আমরা আনার চেষ্টা করেছি। ঠিক আছে, আবার দেখো কিছু কিছু প্রিন্সিপালসে কিছু কিছু রাজ্য ল বানিয়েছে। যেরকম দেখো, একটি গান্ধিয়ান প্রিন্সিপাল রয়েছে, সেখানে বলছে ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এবং ড্রাগসকে ব্যান করার কথা। তোমরা জানো গুজরাট এবং বিহার কিন্তু ড্রাই স্টেট, সেখানে অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় পদার্থ কিন্তু পুরোপুরি ব্যান করা হয়েছে। গান্ধিয়ান প্রিন্সিপালে রয়েছে কাউ স্লটার, গরু হত্যা ব্যান করতে হবে, উত্তরপ্রদেশে কিন্তু গরু হত্যা ব্যান করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে ডিপিএসপি গুলো হচ্ছে কতগুলি নীতি যেইগুলো রাষ্ট্রকে মাথায় রাখতে হবে যখন তারা ল বানাবে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এটা কি বাধ্যতামূলক? একদমই বাধ্যতামূলক না। আমি এই জন্য বলছি এটা কিন্তু নির্দেশমূলক নীতি, এটা কিন্তু কম্পালসারি প্রভিশন না আপন স্টেট, যে ফান্ডামেন্টাল রাইটের মতো রাজ্যগুলিকে মানতেই হবে, কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে যখন রাজ্যগুলি ল বানাবে তখন যাতে এই প্রিন্সিপালস গুলোকে মাথায় রেখে তারা ল বানায়। সেরকমই আমরা দেখে নেব যে এই যে ডিপিএসপি, সেটা কিন্তু নন জাস্টিসিয়েবল ইন নেচার। যতক্ষণ না ডিপিএসপি প্রিন্সিপালে আইন হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা নন জাস্টিসিয়েবল, এবং সেটা কিন্তু এনফোর্স হবে না কোর্টে ফর দেয়ার ভায়োলেশন। যদি ডিপিএসপি কেউ ভায়োলেট করে কিন্তু আমার রাজ্যে তো লই নেই, তাহলে কিন্তু সেটা লাগু করা যাবে না কোর্টেও। এইটাই খুব ইম্পর্টেন্ট একটা ডিস্টিংশন ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এবং ডিপিএসপির মধ্যে, এটা কিন্তু একটু মনে রাখবে। এবার আমি আসছি মৌলিক কর্তব্য। দেখো, কোনো গণতান্ত্রিক দেশ যখন তার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার দেয়, তার মানে কিন্তু আমাকে এইটাও ধরে নিতে হবে যে সেই দেশের নাগরিকেরও কিছু কর্তব্য রয়েছে দেশের প্রতি, তার সহ নাগরিকের প্রতি। তাহলে এইগুলো কিন্তু আমরা ফান্ডামেন্টাল ডিউটিস থেকে পাচ্ছি, এবং ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু এই ডিপিএসপি বা ফান্ডামেন্টাল রাইটের মতো অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। ইট ডিড নট প্রোভাইড ফর দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন্স। তাহলে এটি কবে অ্যাড করা হয়েছে? যখন আমাদের ইন্টারনাল এমার্জেন্সি চলছিল ইন্দিরা গান্ধীর সময়, তখন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ সর্দার সোয়ারন সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু আমাদের এই যে 10খানা ফান্ডামেন্টাল ডিউটি তখন কিন্তু অ্যাড করা হয়েছিল। একটি নতুন ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয় 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2002 সালে। এটা কি বলে? রাইট টু এডুকেশন। বাচ্চাদের শিক্ষার দায়িত্ব
শুধুমাত্র কিন্তু রাষ্ট্রের না, তার কারণ ফান্ডামেন্টাল রাইটেও কিন্তু এই সময় রাইট টু এডুকেশন অ্যাড হয়েছিল। যখন আমি বলছি 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাইট টু এডুকেশন কর্তব্য রাষ্ট্র মানে ফান্ডামেন্টাল ডিউটিতে, তখন কিন্তু সেটা গার্জেন, তাদের প্যারেন্টসেরও ডিউটি তার সন্তান যাতে ভালো শিক্ষা পায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটি রয়েছে, এর জন্য একটি নতুন পার্ট করা হয়, পার্ট এ, এবং একটি আর্টিকেল করা হয়, আর্টিকেল 51A। আগে আমাদের 10খানা ফান্ডামেন্টাল রাইট ছিল, এখন 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নতুন একটি অ্যাড করা হয়েছে। আচ্ছা, এই ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে এবং ডিপিএসপির মধ্যে একটা সিমিলারিটি আছে, কি বলতে পারবে? সিমিলারিটিটা হচ্ছে, দেখো যে ফান্ডামেন্টাল ডিউটি যেন একটা রয়েছে যেখানে বলা রয়েছে যে আমাদের আর কি রিচ হেরিটেজ, কালচার, হিস্টোরিক আর্টিস্টিক জায়গাগুলোকে কনজার্ভ করা উচিত। দেখো কনজার্ভ তো আমরা করছি না, আমরা সেইগুলোতে কিন্তু আরো অনেক শিল্প করছি। তাহলে আমাকে কি সেই জন্য জেলে যেতে হচ্ছে না তো? তাহলে ডিপিএসপির মতো এইটাও কিন্তু নন জাস্টিসিয়েবল। কিন্তু মাথায় রাখবে কিছু কিছু ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু এখন ল হয়ে গেছে, যেরকম ন্যাশনাল ফ্ল্যাগ অনার করা, ন্যাশনাল অ্যানথেমকে অনার করা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অনার করা, ফরেস্টকে কনজার্ভ করা, এইগুলো কিন্তু আইন হয়ে গেছে। এইগুলো ছাড়া বাকি যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আছে সেইগুলো কিন্তু নন এনফোর্সিয়েবল। কিন্তু যাই হোক, সেটা আমাদের মরালিটি, আমাদের যে মরালিটি রয়েছে বা আমাদের যে হিউম্যানিটি রয়েছে, এটাই বলে যদি রাষ্ট্র আমাকে মৌলিক অধিকারের দ্বারা আমার ডেভেলপমেন্ট স্বাক্ষর করে, আমারও কিন্তু আমার দেশের প্রতি দায়বদ্ধ যে ডিউটির দ্বারা আমি আমারও দেশকে সেবা করব। নেক্সট আমি চলে আসছি এ সেকুলার স্টেট। তোমরা জানোই যে আমাদের প্রিয়াম্বল এবং তার সাথে সাথে ফান্ডামেন্টাল রাইট, এই দুটোই কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের যে সেকুলারিজম সেটা কিন্তু ওয়েস্টার্ন যে সেকুলারিজম সেটা থেকে একটু আলাদা। দেখো ওয়েস্টে যে সেকুলারিজম রয়েছে না, তা সেইখানে বলছে যে রাষ্ট্র এবং ধর্মের মধ্যে যেন ফারাক থাকে, সেপারেশন থাকে। কিন্তু মাথায় রাখবে যে আমাদের যে সেকুলারিজম সেটা কিন্তু একদমই ওয়েস্টার্ন না। আমাদের কিন্তু একটা পজিটিভ সেকুলারিজমের কনসেপ্ট রয়েছে। আমরা সব ধর্মকে স্বীকার করছি, আমরা সব ধর্মকে প্রফেস করছি, আমরা সব ধর্মকে ইকুয়ালি ট্রিটমেন্ট দিচ্ছি। এবার তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এইখানে রাষ্ট্র কিন্তু একটা পজিটিভ ভূমিকা প্লে করছে। আজকে দেখো, আজকে আমরা যাই মানে রিলিজিয়ান সেলিব্রেশন করি না কেন, সেখানে কিন্তু রাষ্ট্র পজিটিভলি অংশগ্রহণ করছে। আজকে দুর্গা পুজো হচ্ছে, বেঙ্গলের সব থেকে বড় একটি ফেস্টিভ্যাল। সেটা তো আমরা বাড়িতে তো আমি করছি না, আমি সবার সাথে এনজয় করে করছি। কিন্তু ওয়েস্টে কিন্তু এটা করা যাবে না। ওয়েস্টে কিন্তু ধর্মটা প্রাইভেট অ্যাফেয়ার, এটা কিন্তু পাবলিক অ্যাফেয়ার না। কিন্তু আমরা ইন্ডিয়াতে কিন্তু পজিটিভলি ধর্মটাকে দেখছি। আমাদের যারা মুসলিম ভাই বোন আছে তারা এত সুন্দর করে ঈদ সেলিব্রেট করছে, আমার যারা খ্রিস্টান যারা ভাই বোন আছে তারাও কিন্তু ক্রিসমাস সেলিব্রেট করতে পারছে, এবং রাষ্ট্র তাতে একটা সক্রিয় ভূমিকা নিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সেকুলারিজম এবং ওয়েস্টের সেকুলারিজম। এবং আমাদের কোনো কিন্তু অফিসিয়াল রিলিজিয়ান নেই, আমরা কোনো অফিসিয়াল রিলিজিয়ানকে কিন্তু আয়ত্তা দিই না। এবং আমাদের যে সেকুলারিজম সেটা দেখো কি কি থেকে এসছে। আমাদের যে সেকুলার এই যে শব্দটি, সেটি কিন্তু প্রিয়াম্বলে অ্যাড করা হয় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। আরও দুটো তোমরা হয়তো জানো যে আরও দুটো ওয়ার্ড অ্যাড করা হয়, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি, তার সাথে সাথে সেকুলার শব্দটাকেও অ্যাড করা হয়। তার সাথে দেখো প্রিয়াম্বল কিন্তু লিবার্টি দিচ্ছে, এই দেখো এই তিনখানা, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। আমি যে কোনো ধর্মে বিলিভ করতে পারি,
বা আমি যদি ধর্মতে না বিলিভ করি, নাস্তিক থাকতে চাই, তাও কিন্তু আমি থাকতে পারি। এছাড়াও কিন্তু আমি যে কোনো ফেথ, আমি কি মানবো কি মানবো না এটা আমার উপরে নির্ভর করছে। এবং ওয়ার্শিপ, আমি যাকে চাই আমি তাকে পুজো করতে পারি। এবং তোমরা যদি আর্টিকেল 14 দেখো, আর্টিকেল 14 থেকে প্রায় বলতে পারো 16, কিন্তু এটাও একটা সেকুলারিজমের বার্তা পৌঁছচ্ছে, যেরকম আইন সবার জন্য সমান, আইন কোনো দুটো ব্যক্তিকে আলাদা চোখে দেখে না। তাহলে এইখানেও কিন্তু ধর্মের ভিত্তিতে কোনো রকম ডিসক্রিমিনেট করা হচ্ছে না। এবং দেখো যে আর্টিকেল 15-এও কিন্তু সেম কথা বলা হচ্ছে, যেখানে কোনো ধরনের বর্ণ বৈষম্যমূলক আচরণ অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন কিন্তু করা যাবে না। এবং সরকারি চাকরিতে বসার ক্ষেত্রে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। এইখানেও কিন্তু ধর্মের নিরিখে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। তার সাথে সাথে দেখো আর্টিকেল 25, যেখানে বলছে ফ্রিডম অফ কনসাইন্স, আমি কি ধর্ম বিলিভ করব আমার ওপর, প্রফেস, আমি কি ধর্ম পালন করব এটাও কিন্তু আমার ব্যাপার। আমি কিরকম করে আমার ধর্ম প্র্যাকটিস করব এটাও আমার ব্যক্তিগত ব্যাপার। এবং আমি আমার ধর্মের ব্যাপারে অন্যকে বলতেও কিন্তু পারি। এইটাই কিন্তু বলতে পারো একটা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ দেশের খুব বড় একটা ক্যারেক্টারিস্টিক্স, যেইখানে আমার কোনো অফিসিয়াল স্টেট রিলিজিয়ন নেই, আমার রাজ্য সবকটা ধর্মকে সমান চোখে দেখে, প্র্যাকটিস করতে দেয়, প্রফেস করতে দেয়, প্রোপোগেট করতে দেয়। আর্টিকেল 26 দেখো, আমি আমার রিলিজিয়ন বা আমার রিলিজিয়ন সংস্থা যেমন করে হোক তেমন করে কিন্তু আমি সেটাকে অ্যাডমিনিস্টার করতে পারি। আমি কোনো আমার রিলিজিয়াস সংস্থা কোথাও তৈরি করতে পারি, সেটাকে নিজের মতো করে মেনটেন করতে পারি, বা সেটাকে হস্তান্তর করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে এটা কিন্তু রয়েছে আমার আর্টিকেল 26-এ। এবারে আসছি ইউনিফর্ম সিভিল কোড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, ইউনিফর্ম সিভিল কোডের মানেটা আগে আমরা দেখে নেব। এই যে বিজেপি সরকারের কিন্তু একটা নীতি হচ্ছে এবারে যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করাতে। ইউনিফর্ম সিভিল কোড মানে সবার জন্য এক আইন। আসলে ইন্ডিয়াতে মুসলিম পার্সোনাল ল রয়েছে, খ্রিস্টান পার্সোনাল ল রয়েছে, তার সাথে কিন্তু আরো অনেক কমিউনিটির পার্সোনাল ল রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড যেটা এখন ডিপিএসপির একটা অংশ, লিবারাল প্রিন্সিপালের একটা অংশ, এইখানে কিন্তু বলা হচ্ছে যাতে ইউনিফর্ম সিভিল কোড আসুক এবং সব ধর্মে লোকেদের জন্য একটাই আইন হবে। তো ইউনিফর্ম সিভিল কোড যেটা ডিপিএসপির কিন্তু অংশ রয়েছে। নেক্সট, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ। বুঝতেই পারছো যে আমাদের যে 18 ইয়ার্সের পরে আমরা যে ভোট দিই, এবং এই যে ভোট দেওয়ার যে কোয়ালিফিকেশন, সেটা কিন্তু প্রায় ইন্ডিয়াতে কিছুই নেই। 18 ইয়ার্স হয়ে গেলে উইথাউট ডিসক্রিমিনেশন অফ এনি কাইন্ড অফ রেস, রিলিজিয়ন, কাস্ট, আমরা কিন্তু সেইখান থেকে আমরা খুব ভালোভাবে কিন্তু আমরা ইলেকশন করতে পারবো। এবং এই ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজটা কিন্তু রয়েছে দুটো জায়গায়, একটা কিন্তু রয়েছে আমাদের লোকসভাতে, আরেকটা কিন্তু রয়েছে স্টেট অ্যাসেম্বলি বা বিধানসভার ইলেকশনে। তাহলে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের মাধ্যমে আমরা ভোট দান বা ডাইরেক্ট ইলেকশনে কিন্তু পার্টিসিপেট করতে পারি। এবং যেটা বললাম, 18 ইয়ার্সের হয়ে গেলেই কিন্তু আমরা ভোট দিতে পারবো উইথাউট এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। সেটা কাস্টের আধারেও ডিসক্রিমিনেট করা যাবে না, রেসের আধারেও করা যাবে না, রিলিজিয়নের আধারেও করা যাবে না, সেক্সের আধারেও করা যাবে না, লিটারেসিতেও করা যাবে না, ওয়েলথও করা যাবে না। এবং একটা জিনিস মাথায় রাখবে, আগে আমাদের ভোটিং এজ কিন্তু ছিল 21। 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে সেটিকে কিন্তু রিডিউস করা হয় টু 18 ইয়ার্স। ঠিক আছে, এবারে আসছি সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতে কিন্তু একক নাগরিকত্ব রয়েছে। এবারে স্যার, একক নাগরিকত্ব জানি আমরা জানি যে একক নাগরিকত্ব ইউকে থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং একক নাগরিকত্ব নিয়েছি। একবার সেই ইউনাইটেড স্টেটসে একবার ফিরে যেতে হবে আমাদের। আবার ইউনাইটেড স্টেটসে কিন্তু ডাবল সিটিজেনশিপ রয়েছে, এবং ইউএসএ ডাবল সিটিজেনশিপের মানেটা কি আগে আমরা সেটা দেখব।
ইউনাইটেড স্টেটসে যে ডাবল সিটিজেনশিপটা রয়েছে তার মানে তুমি ইউনাইটেড স্টেটসের নাগরিক এবং যে স্টেটে তুমি থাকছো এখন সেই দেশের নাগরিক, ডাবল সিটিজেনশিপ। এমনও কিন্তু অনেক দেশ আছে যারা অন্য কান্ট্রির ডাবল সিটিজেনশিপ অ্যালাউ করে। জাস্ট টেক দ্য এক্সাম্পল অফ মেসি। মেসি যেহেতু 10 বছর স্পেনে খেলেছে বা 10 বছরের বেশি, স্পেন সরকারও তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু যেহেতু মেসি আর্জেন্টিনাতে জন্ম সেই জন্য মেসি কিন্তু আর্জেন্টিনার নাগরিকত্ব পেয়েছে। ইন্ডিয়াতে ভাই কিন্তু এরকম নেই। যদি তোমরা 1955-এর অ্যাক্ট দেখো তাহলে কিন্তু সরাসরি বলা হচ্ছে ইন্ডিয়া সিঙ্গেল সিটিজেনশিপে বিলিভ করে, এবং এইটাও বলা হচ্ছে যে একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম আছে টার্মিনেশন, যার মাধ্যমে তুমি যদি অন্য দেশের নাগরিকত্ব নাও তাহলে অটোমেটিক্যালি তোমার কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইখানে সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু একক অর্থে আমাদের কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। এবারে আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক, নেক্সট পয়েন্ট বলতে পারো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। দেখো, একটা গণতন্ত্র ব্যবস্থার একটা কিন্তু স্তম্ভ হচ্ছে সেইখানে যে কনস্টিটিউশনাল বা নন কনস্টিটিউশনাল বডিজগুলো রয়েছে সেইগুলো যাতে নিরপেক্ষ হোক, তারা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে। এর ভিত্তিতে ইন্ডিয়ার সংবিধানও কিন্তু আমাদের অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট বডিজ দিয়েছে, যাতে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি ছাড়াও এই বডিগুলো নিজের 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 মধ্যে দিয়ে কাজ করতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে এবং কারোর দ্বারা যাতে সে চালিত বা ইনফ্লুয়েন্স না হয়। তাহলে দেখো, আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডিজ কিন্তু সেন্টারেও রয়েছে এবং স্টেটেও রয়েছে, এবং সংবিধানের মাধ্যমে এইটা একটা ডেমোক্রেটিক প্রসেস যে তাদের ইন্ডিপেন্ডেন্ট রাখা, তাদেরকে নিরপেক্ষ রাখা এক্সিকিউটিভের থেকে, লেজিসলেচারের থেকে। তাহলে আমরা দেখব যে কি কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট বডিজ রয়েছে। প্রথমেই আমি যেটায় যাব সেটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনকে কিন্তু সবসময় নিরপেক্ষ থাকা উচিত। গণতন্ত্র ব্যবস্থার সব থেকে মূল্যবান পার্ট হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো, এমনভাবে ইলেকশন করানো যেটা নিরপেক্ষ হয়, মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এবং ইলেকশনের যে পোলিং সিস্টেম সেটাও যেন সঠিকভাবে হোক। এর জন্য আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট বডি করা হয়েছে ইলেকশন কমিশন, যার মাল্টি মেম্বার কিন্তু এটা বডি, যার দায়িত্ব ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার। কার কার ইলেকশন করানোর? পার্লামেন্ট ইলেকশন করানো, তার মানে লোকসভা, রাজ্যসভার, স্টেট লেজিসলেচার করানো, বিধানসভা, এবং যেই যেই রাজ্যে বিধান পরিষদ রয়েছে, প্রেসিডেন্টের অফিসের, ভাইস প্রেসিডেন্টের অফিসের। তাহলে এই যে ইলেকশনসগুলো সেইগুলোর দায়িত্বে কিন্তু রয়েছে ইলেকশন কমিশন। ফ্রি ফেয়ার ইলেকশনের সাথে সাথে ইলেকশনের রেজাল্ট, ইলেকশনের ডেট, পার্টিগুলোকে সিম্বল দেওয়া, ইলেকশনের কোড অফ কন্ডাক্ট এইগুলোকে ডিসাইড করা। এইটাও মাথায় রাখবে যে স্টেট ইলেকশন কমিশনও কিন্তু আমাদের রয়েছে, যারা লোকাল যে বডিজগুলো রয়েছে, বিশেষ করে বলতে গেলে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত, এদের ইলেকশনটাকে কিন্তু কন্ডাক্ট করায় স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে, ওকে। এবারে আসছি আমরা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যাকে বলি ক্যাগ। দেখো, আমাদের এত একটা ভাস্ট দেশ, সবাই কিন্তু কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে ডাইরেক্টলি হোক না কেন, ইনডাইরেক্টলি হোক না কেন, ট্যাক্সের মাধ্যমে আমরা কিন্তু কর দিচ্ছি। তাহলে আমাদের তো এইটাও দেখতে হবে যে আমাদের টাকাটা কোথায় যাচ্ছে, আমাদের টাকাটার হিসেব করা, আমাদের টাকাগুলোর অডিট করা, এইগুলো তো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এইগুলো করার জন্য কি কোনো সংস্থা রয়েছে? অবশ্যই এইগুলো করার জন্য সংস্থা রয়েছে, তার নাম হচ্ছে ক্যাগ, আর্টিকেল 148। এবং দেখো, একটা জিনিস লক্ষ্য করো, ইলেকশন কমিশন রয়েছে, কিন্তু দেখো তার সাথে সাথে স্টেট ইলেকশন কমিশনও কিন্তু রয়েছে, যে লোকাল বডিজের ইলেকশনটা সামলাচ্ছে। আচ্ছা, ক্যাগও কিন্তু এরকমই একটা অডিট সংস্থা, যে অডিট করে সেন্টার এবং স্টেটের বোথ। তাহলে কিন্তু দুটো ক্যাগ নেই, মানে সেন্টারের জন্য আলাদা ক্যাগ, স্টেটের জন্য আলাদা ক্যাগ, এমন কিন্তু হয় না। একটাই কিন্তু আমাদের এখানে ক্যাগ রয়েছে, যে দুটোই আমাদের কিন্তু করছে, সেন্টারের অডিট করছে, স্টেটের অডিট করছে। এই জন্যই একে বলা হচ্ছে, ক্যাগকে বলা হচ্ছে পাবলিক পার্স, গার্জেন অফ পাবলিক পার্স ইন ইন্ডিয়া।
এবং তার সাথে সাথে কিন্তু ক্যাগ কিন্তু হেড ইন্ডিয়ান অডিট এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের। আমাদের যত ফান্ডস রয়েছে, কনসোলিডেটেড ফান্ড রয়েছে, কন্টিনজেন্সি রয়েছে এবং পাবলিক ফান্ডস রয়েছে, এইগুলোকে অডিট করা, লোকাল বডিজগুলোকে অডিট করা, স্ট্যাটিউটরি বডিজগুলোকে অডিট করা, এই সমস্ত সংস্থার অডিটের কাজ কিন্তু করছে ক্যাগ। দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটাই যে ক্যাগ কিন্তু শুধু অডিট করতে পারে, ক্যাগ কিন্তু কোনো অ্যাকশন নিতে পারবে না। ইউকের যে ক্যাগ সে কিন্তু অ্যাকশন নিতে পারে, এবং যদি কোনো টাকা কোনো মিনিস্টারের প্রয়োজন হয় সেটা কিন্তু ক্যাগের রেকমেন্ডেশন নিয়ে, ক্যাগের কনসেন্ট নিয়েই করতে হবে। কিন্তু এইখানে শুধু ক্যাগ তার রিপোর্টটা পেশ করে, সেন্টারের হলে প্রেসিডেন্টকে, রাজ্যের হলে কিন্তু গভর্নরকে। ওকে, আচ্ছা, এবং এটাও তো উচিত যে যারা আমাদের জন্য পলিসিসগুলো বানাবে, আমাদের যারা ফিউচার যারা ব্যুরোক্র্যাট হতে চলেছেন, তাদেরও কিন্তু নিরপেক্ষভাবে তাদের রিক্রুটমেন্ট পরীক্ষা ট্রেনিং হোক। এজন্যে কিন্তু আমাদের রয়েছে দুটো কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি, সবাই তোমরা জানো, যেটা কিন্তু রিক্রুটমেন্ট করছে কার কার, অল ইন্ডিয়া সার্ভিসের, হাইয়ার সেন্ট্রাল সার্ভিসের, এবং তারা কিন্তু প্রেসিডেন্টকে অ্যাডভাইসও করে ডিসিপ্লিনারি ম্যাটারে। যদি কোনো অফিসার যদি ডিসিপ্লিনারি কোনো অ্যাক্ট করে তাহলে কিন্তু প্রেসিডেন্টকে তার রেকমেন্ডেশনও করে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের রয়েছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, রাজ্যে যারা সরকারি চাকরি করবে, যারা পরবর্তীকালে WBCS তোমরা যারা হবে, তাদেরও কিন্তু এই যে পুরো কন্ডাক্ট কিন্তু করাচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এবং তারা কিন্তু গভর্নরকে অ্যাডভাইস তো দিচ্ছে কোনো ডিসিপ্লিনারি ম্যাটার্সে। এবার এই যে চারটে সংস্থা বললাম, এই চারটে সংস্থাকে তো নিরপেক্ষ রাখতে হবে, তার জন্য তো কিছু প্রভিশনস দরকার। হ্যাঁ, কনস্টিটিউশনে কিন্তু তার জন্য প্রভিশনস রয়েছে। দেখে নেব আমরা কি কি প্রভিশন রয়েছে। তাহলে কনস্টিটিউশন কিন্তু এনশিওর করে যেন এই বডিগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাদের সিকিউরিটি অফ টিনিয়া রয়েছে, যেন তেন প্রকারে কেউ তাদেরকে বাদ দিতে পারবে না। যে কোনো কারণে বা একটা ইমপিচমেন্ট ঠিক না, রিমুভালের প্রসিডিওর কিন্তু তাদের রয়েছে। তার সাথে সাথে দেখো তাদের কিন্তু ফিক্সড আর সার্ভিস কন্ডিশন রয়েছে, এই সার্ভিস কন্ডিশন কিন্তু তাদের এগেনস্টে ইউজ করা যাবে না। তাদের রেমুনারেশন অ্যালাওয়েন্সেস আসছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। তাহলে এইগুলোর দ্বারা কিন্তু তাদের যে ইন্ডিপেন্ডেন্স সেইখানেও কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এবার আমি চলে যাচ্ছি এমার্জেন্সি প্রভিশন, যেটা আমি আগেই বলছিলাম তোমাদের, যে এমার্জেন্সি প্রভিশন একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। আমাদের সংবিধানে তিন ধরনের কিন্তু এমার্জেন্সি প্রভিশন রয়েছে। আর্টিকেল 352-তে কিন্তু আমাদের রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, এবং ন্যাশনাল এমার্জেন্সি তিনখানা গ্রাউন্ডে কিন্তু সেটা হতে পারে। কি কি গ্রাউন্ডে হতে পারে? ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্মড রিবেলিয়ান। এই যে নামটা দেখছো না, আর্মড রিবেলিয়ান, এটার আগে কিন্তু নাম ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, তার মানে অভ্যন্তরীণ যদি কোনো রকম ঝামেলা হয়। ঠিক আছে, এই তিন ধরনের কিন্তু আমার ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে। তারপরে দেখো রয়েছে আমার স্টেট এমার্জেন্সি। এটা কেন হয়? তার কারণ যদি কোনো রাজ্যে কোনো রাজ্য সরকার সংবিধানকে না মানে, কনস্টিটিউশনাল মেশিনারিকে যদি না মানে, তাহলে গভর্নর রিপোর্ট দিতে পারে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট গভর্নরের রিপোর্টের ভিত্তিতে কিন্তু সেখানে লাগাতে পারে রাষ্ট্রপতি শাসন। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এটাও রয়েছে, যদি রাষ্ট্রপতি নিজে মনে করে যে সেন্টার কিন্তু স্টেট কিন্তু সেন্টারের কথা মানছে না, তাহলে কিন্তু রাষ্ট্রপতি উইথাউট গভর্নরস রিপোর্ট সেও কিন্তু রাষ্ট্রপতি শাসন সেই রাজ্যে লাগাতে পারে। এবং আমাদের রয়েছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, যেটি কিন্তু রয়েছে আর্টিকেল 360-তে। ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগে যদি থ্রেট হয় ফিনান্সিয়াল স্টেবিলিটির, বা ক্রেডিট অফ ইন্ডিয়া যদি কোনো সময় থ্রেটেন হয়। ক্রেডিট অফ ইন্ডিয়া মানে বুঝতেই পারছো, যেটা শুনে আমরা সব থেকে বেশি খুশি হই, ক্রেডিটেড। তার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট খরচা করছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের খাতায় ক্রেডিট হচ্ছে না। তাহলে এই হচ্ছে আমার তিনখানা এমার্জেন্সির ব্যাপার। এবার দেখো একটা জিনিস জেনে রাখো, যে আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি সেটা কিন্তু 3 বার ঘোষণা হয়েছে। কতবার? 3 বার। কি কি বার হয়েছে আমাদের? একটুখানি তোমরা যদি পারো কমেন্ট সেকশনে আমাকে জানাবে
যে আমাদের 3বার যে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা হয়েছে কবে হয়েছে, কোন ডেট এবং কি কি কারণে হয়েছে, কি কি কারণে হয়েছে। স্টেট এমার্জেন্সি এইটা তোমাদের লিখতে হবে না, কারণ 100-র বেশি বার প্রায় স্টেট এমার্জেন্সি ঘোষণা হয়েছে বিভিন্ন বিভিন্ন সময়। এবং তার সাথে রয়েছে আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা কিন্তু এখনো একবারও ঘোষণা হয়নি, 0। এবার এমার্জেন্সিটা কেন আমি এত জোর দিচ্ছি, তার কারণ আমাদের মনে আছে একটা পয়েন্ট ছিল, সেখানে আমরা দেখেছিলাম ইউনিটারির গভর্নমেন্টের একটা ফিচার হচ্ছে কি এমার্জেন্সির প্রভিশন। তাহলে এমার্জেন্সিতে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই এমার্জেন্সি ঘোষণা হবে তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পুরো পাওয়ারফুল হয়ে যায় এবং স্টেট গভর্নমেন্ট পুরোপুরি চলে যায় কিন্তু সেন্টারের কন্ট্রোলে। সেই সময় সেন্টার কিন্তু স্টেটকে ডাইরেকশন দিতে পারে যে তারা কেমন ল তৈরি করবে, বা সেন্টার স্টেট লিস্টে কিন্তু ল বানাতে পারে। তাহলে এই জন্যই কিন্তু আমাদের একটা ইউনিটারি স্ট্রাকচার রয়েছে, তার কারণ ইমার্জেন্সির সময় দ্য ফেডারেল স্ট্রাকচার উইল কনভার্ট ইনটু আ ইউনিটারি ওয়ান। এবং স্টেট এমার্জেন্সিতে তো আরো ভয়ানক, স্টেট এমার্জেন্সিতে স্টেট গভর্নমেন্টকেই ডিসমিস করে দেওয়া হবে, ঠিক আছে। তখন কিন্তু রাজ্যটা চালাবে হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট সেই সময় নির্দেশ দেয় আবার গভর্নরকে। তাহলে এই জন্যই যে ফেডারেল এমনি তো ফেডারেল, কিন্তু যদি এমার্জেন্সি ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু এটা চলে যায় ইউনিটারি কন্ট্রোলে। ওকে, এবার আমি আসছি 3-টায়ার গভর্নমেন্ট। 3-টায়ার গভর্নমেন্ট, আচ্ছা 3-টায়ার গভর্নমেন্ট মানে আমরা তো স্যার এটা পঞ্চায়েতে পড়েছিলাম 3-টায়ার পঞ্চায়েতি রাজের স্ট্রাকচার, আবার এখানে 3-টায়ার গভর্নমেন্ট কোথা থেকে চলে এলো। তো দেখো ফেডারেল কনস্টিটিউশন মানে কিন্তু শুধুমাত্র এইটাই হয় না যেখানে সেন্টার এবং স্টেট শুধুমাত্র একক ফাংশন করছে, এইটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেন্টার এবং স্টেট ফাংশন করছে, তার সাথে সাথে কিন্তু আমাদের পঞ্চায়েতি রাজও রয়েছে, পঞ্চায়েতি সিস্টেমও রয়েছে, এবং পঞ্চায়েতি সিস্টেমের পাশাপাশি আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটিও রয়েছে। এই যে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অনুযায়ী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং মিউনিসিপ্যালিটির ব্যবস্থা রেসপেক্টিভলি আমরা কিন্তু সংবিধানে অ্যাড করি। এবং তোমরা যদি 3-টায়ার স্ট্রাকচারটা দেখো তাহলে 3-টায়ার স্ট্রাকচার কিন্তু এমন করেই গঠন করা হয়েছে যেখানে সেন্টার রয়েছে, স্টেট রয়েছে, এবং গান্ধীর অনুপ্রেরণাতে আমরা পঞ্চায়েতি রাজ সিস্টেমকে অ্যাড করেছি এবং তার পরবর্তীকালে আমরা কিন্তু মিউনিসিপ্যালিটিকে অ্যাড করেছি। এইটা হচ্ছে আমাদের 3-টায়ার স্ট্রাকচার, ঠিক আছে। এখানে আমি বিস্তারিতভাবে দিয়েছি যে কবে অ্যাড করা হয়েছে, কি কি ভাবে অ্যাড করা হয়েছে, তোমরা কিন্তু এটা একটুখানি দেখে নেবে। এবার আমি আসছি কোঅপারেটিভ সোসাইটিতে। দেখো এই জিনিসটা হয়তো তোমরা আগে পড়োনি, যেটা আমরা প্রথমের দিকে দেখেছিলাম না যে কি কি অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট, সেইখানে আমরা 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেই কোঅপারেটিভ সোসাইটির ব্যাপারে কিন্তু কথা বলছে। এবার এই কোঅপারেটিভ সোসাইটিগুলো কি জিনিস মাথায় রাখবে। কোঅপারেটিভ সোসাইটি এমন একটি সোসাইটি যেখানে মানুষের মধ্যে কোঅপারেশন, মানুষের মধ্যে যে কানেকশন, সেটাকে স্ট্রং করার জন্য কিন্তু এই কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থা করা হচ্ছে। এই কোঅপারেটিভ সোসাইটি আমরা 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দুটো জায়গাতে অ্যাড করি। কি কি জায়গাতে অ্যাড করি? আমরা এইটি কিন্তু অ্যাড করি কোঅপারেটিভ সোসাইটি ডিপিএসপিতে, যেটি রয়েছে আর্টিকেল 43B তে, এবং এই কোঅপারেটিভ সোসাইটির জন্য একটি পার্টও কিন্তু আমরা আনি। কি আনি? পার্ট 9B। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের কোঅপারেটিভ সোসাইটি। ওকে, এবার আমরা চলে আসব নেক্সট যেটা পয়েন্টে, যে কোঅপারেটিভ সোসাইটি আমাদের কিন্তু কান্ট্রিকে ফাংশন করতে সাহায্য করে অটোনমাসলি। কি কিভাবে? ডেমোক্রেটিক ওয়েতে, প্রফেশনাল ওয়েতে, অটোনমাস ওয়েতে এবং ইকোনমিক ওয়েতে। ওকে, এবার বরোড কনস্টিটিউশন, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু একটা ব্যাগ অফ বরোয়িংস। এবার এর তো ভাই সমালোচনাও হবে। যদি আমি বলে দিই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ ব্যাগ অফ বরোয়িংস, তাহলে কিন্তু এর সমালোচনা হবে, সমালোচনা হয়ে হচ্ছে। অনেকে কিন্তু ইন্ডিয়াকে বলেছে যে এইটা কোনো সংবিধানই না, এটা তো বড় করা সংবিধান, এটা তো ব্যাগ অফ বরোয়িংস, এটা তো হচপচ,
এই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। কিন্তু এই ক্রিটিসিজমগুলো আনফেয়ার এবং ইললজিক্যাল, তার কারণ যদি তোমরা ডাইরেক্টলি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দেখো, যেটা আয়ারল্যান্ড থেকে অনুপ্রাণিত, আয়ারল্যান্ড কিন্তু আবার স্প্যানিশ কনস্টিটিউশন থেকে অনুপ্রাণিত, তাহলে এটা কিন্তু হতেই পারে যে আমরা বেস্ট জিনিসগুলোকে নেওয়ার জন্যে, আমার সংবিধানকে বেস্ট অফ বেস্ট বানানোর জন্যে আমরা অনেক কটা কনস্টিটিউশন থেকে বেস্ট জিনিসগুলোকে বড় করে বানালাম। এতে কি হয় বলতো, আমরা ফল্টগুলো অ্যাভয়েড করতে পারি, মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারি, এবং আমাদের যে ডাইভার্সিফাই কান্ট্রি, এই ডাইভার্সিফাই কান্ট্রির জন্য একটা বেস্ট সংবিধান চুজ করতে পারি। তার সাথে সাথে দেখো বলা হচ্ছে যে এটা একটা কার্বন কপি, 1935 অ্যাক্টের কিন্তু একটা কার্বন কপি। তার কারণ অনেকটা আমাদের ফেডারেল স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের যে বাকি কনস্টিটিউশনের প্রভিশনগুলো রয়েছে সেটা কিন্তু 1935 অ্যাক্টের মতোই। এই জন্যই এন শ্রীনিবাসন এটি বলছে যে বোথ ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাবস্টেন্স এটা কিন্তু ক্লোজ কপি অফ 1935, কিন্তু এটাও আমি মানি না। তার কারণ 1935টা কিন্তু এমন একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ব্রিটিশ বানিয়েছিল ইন্ডিয়াকে রেসপন্সিবল গভর্নমেন্টের কাছাকাছি পৌঁছানোর জন্য। সেইখান থেকে যদি আমি বেস্ট জিনিসগুলোকে নিই যেগুলো আমার মনে হয়েছে আমার গণতন্ত্রে লাগবে, এইটাও কিন্তু কোনো ভুল ব্যাপার না। ওকে, ঠিক আছে। যেরকম আইভর জেনিংস বলেছেন, দি কনস্টিটিউশন ডিরাইভস ডাইরেক্টলি ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পি আর দেশমুখ কিন্তু বলছে এই কনস্টিটিউশন, দি কনস্টিটিউশন এসেনশিয়ালি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 শুধু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিকে অ্যাড করা হয়েছে, মানে ডেমোক্রেসিকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, আন ইন্ডিয়ার অর অ্যান্টি ইন্ডিয়ান, তার কারণটা কি দেখো, তার কারণটা যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু ফরেন ইন নেচার, যেহেতু ফরেনের অনেক কিছু ফরেন থেকে এসছে বলা হচ্ছে এটা কিন্তু ফরেন ইন নেচার। এতে ইন্ডিয়ান বা যেটাকে আর কি বলা হচ্ছে যে মানে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, আর ভারত অর্থাৎ ইন্ডিয়া একই জিনিস, কিন্তু ওই ইন্ডিয়ান ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কম রয়েছে। এটা কিন্তু বেসিক্যালি ওয়ান অফ দ্য বড়োয়িং কনস্টিটিউশন যেটা ওয়েস্টার্ন প্রোডাক্ট থেকে অনেকটা কিন্তু বড় করা হয়েছে। এবং দেখো 4 নম্বর আন গান্ধিয়ান, তার কারণ মহাত্মা গান্ধী আমাদের ফাদার অফ দ্য নেশন, ইনি কিন্তু আবার কনস্টিটিউশনের পার্ট ছিলেন না। এই জন্য অনেক সময় কিন্তু এটাকে আবার আন ইন্ডিয়ানও বলা হচ্ছে, কারণ মহাত্মা গান্ধী প্রথম থেকেই চেয়েছিলেন ইন্ডিয়া একটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যাক, কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এবং জওহরলাল নেহেরু কিন্তু সবসময় চেয়েছিলেন ইন্ডিয়াতে একটা পার্লামেন্টারি সিস্টেম হোক, এবং গান্ধীজি এই ক্ষোভে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও কিন্তু জয়েন করে না। এই জন্য এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিন্তু অনেকটা আন ইন্ডিয়ান, কিন্তু এটাও পুরোপুরি বলা যায় না। তার কারণ গান্ধীজম আমরা সোশ্যালিজমে দেখি, গান্ধিয়ান যে আমাদের যে ইকোনমিক ব্যবস্থা সেটা কিন্তু অনেকটা গান্ধী থেকে অনুপ্রাণিত। আমরা ডিপিএসপিতে গান্ধীর জন্য একটা স্পেশাল ক্যাটেগরি করে দিয়েছি এবং সেইখানে ভিলেজ পঞ্চায়েতে অ্যাড করা হয়েছে, ক্ষুদ্র শিল্পর ওপরে জোর দেওয়া হয়েছে, কাউ স্লটারকে ব্যান করার কথা বলা হচ্ছে। এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা কিন্তু গান্ধীর যে অনুপ্রেরণা এখনো আমরা অনুপ্রেরণা হই। এলিফ্যান্ট সাইজ বুঝতেই পারছো, খুবই বাল্কি, খুবই ডিটেলে সবকিছু কভার করা রয়েছে, এবং অনেকে বলে নাকি এটা আননেসেসারি এলিমেন্ট অ্যাড করছে। আইভর জেনিংস একজন কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, মানে কি বলবো একজন অবজারভার, তিনিও কিন্তু বলছেন এটা টু লং অ্যান্ড টু কমপ্লিকেটেড। প্যারাডাইস অফ দ্য লয়ার, দেখো এখানে জনগণের ভূমিকা কিন্তু কম ছিল, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বেশিরভাগ যারা মেম্বার তারাই তোমরা কিন্তু দেখতে পারবে যে তারা কিন্তু লিগাল লুমিনারিজ, তারা কিন্তু অ্যাডভোকেটস হোক বা লয়ার হোক। এই জন্য দেখবে ভাষাগুলো দেখবে খুব টেকনিক্যাল। আমরা অতটা কিন্তু যদি কনস্টিটিউশন অরিজিনাল কনস্টিটিউশনটা পড়ো অতটা কিন্তু ডিফাইন তুমি করতে পারবে না, বিকজ অ্যাম্বিগিউয়াস ভাষা। তার কারণ এইটা কিন্তু পুরোপুরি জুডিশিয়াল স্ট্রাকচারের ওপরে কিন্তু করছে। ঠিক আছে, তাহলে আশা করি যে তোমরা এই যে আজকের ক্লাসটা যেখানে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে আলোচনা করলাম তোমরা বুঝতে পারলে, তোমরা এনজয় করলে, এবং আশা করি যে এইটা একটা জাস্ট একটা হলমার্ক হবে। এবারে এক একটা করে কিন্তু আমাদের টপিকগুলোকে বুঝতে হবে। তাহলে আশা করি যে তোমরা আজকের ক্লাসটা এনজয় করলে, বুঝতে পারলে, তোমরা ভালো করে পড়াশোনাটা করো। অবশ্যই আমরা তোমাদের সাথে আছি, এবং যেন চোখ থাকে WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।